same rule follows. Just তোমাদের question গুলো যখন করবা, raise your hands and we will answer the questions, right? So I'll give it to Farhan, and Farhan will take you through Azure pricing calculators and কিভাবে কাজ করে. Okay. Hello everyone. So my name is Farhan, and I was an ex-IUBN. So today we'll be আজকে আমরা সবাই যেটা কি দেখবো সেটা হচ্ছে যে একটা প্রসেস ফ্লো, হ্যাঁ, যে at first যে আমি একটা প্রাইসিং ক্যালকুলেটর করে Azure প্রাইসিং ক্যালকুলেটর ইউজ করে আমি একটা ক্যালকুলেশন করব যে আমার কি কি রিসোর্সেস লাগছে আর আমার কি কি খরচ হতে পারে। সো বেসিক্যালি একটা রিয়েল লাইফ সিনারিওতে ধরেন যে আমার কাছে একটা কাস্টমার আসলো সার্ভার রিকোয়ারমেন্ট নিয়ে, যে ওর অ্যাপ্লিকেশন রান করবে, এখন এই জিনিস লাগবে। তো বেসিক্যালি আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি একটা ক্যালকুলেশন করে ওকে একটা এস্টিমেট দিব যে বেসড অন ইউর রিকোয়ারমেন্টস দিস ইজ দ্য অ্যামাউন্ট অ্যান্ড এরকম একটা খরচ হবে আপনার, এরকম একটা ব্যাকআপ বাজেট থাকা লাগবে। ওকে, সো প্রাইসিং ক্যালকুলেটর এইদিকে আমাদের কাজে আসতেছে, ক্যালকুলেটিং আওয়ার হোয়াট রিসোর্সেস এন্ড এভরিথিং, কত কস্টিং কি কি। ওকে, সেকেন্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভিএম ক্রিয়েশন, মানে বেসিকলি সার্ভার ক্রিয়েশন, যেটার উপরে আমার অ্যাপ্লিকেশনটা বসবে। সো ওইটা হচ্ছে সেকেন্ড। কি কি মানে নেটওয়ার্কিং সাইট বা কি কি নর্মালি যা থাকে, ব্যাকআপ, লোড ব্যালেন্সার, এগুলো এটার সাথে রিলেটেড থাকবে। তারপরে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ব্যাকআপ কি স্ট্র্যাটেজিটা ইউজ করে ক্লাউডে ব্যাকআপের। এরপরে আফটার দ্য ক্রিয়েশন আমরা যেটা দেখবো যে আমার একটা ড্যাশবোর্ড দিয়ে থাকে অ্যাজুরের, যেখানে আমি মনিটরিং করতে পারি যে আমার সার্ভারের কত সিপিইউ বা কত র্যাম ইউজেজ হচ্ছে। ওটা দিয়ে আমি বেসিক্যালি মনিটরিং দিয়ে আমি দেখতে পারি যে আমার অ্যাপ্লিকেশনটা কত ইউজেজ হচ্ছে বা কি অবস্থায় আছে, আমার কি চেঞ্জেস করা লাগবে বা কিছু, হ্যাঁ, যদি আমার কোনো প্রবলেমস থাকে ওইখান থেকে মনিটরিং ড্যাশবোর্ড থেকে আমরা ওইটা পেতে পারি। এরপরে বেসিক্যালি কস্ট অ্যানালাইসিস আর অ্যালার্ট সিস্টেমটা দেখা হবে যে আমার সার্ভারটা কত কস্ট, একটা অ্যানালাইসিস অ্যাজিওর আমাদেরকে দিয়ে দেয়, ফরকাস্ট করে দেয় যে তোমার এতটুক খরচ হইতে পারে এট দি এন্ড অফ দ্য মান্থ। হ্যাঁ, আর কস্ট অ্যালার্ট আমরা ইউজ করি বেসিক্যালি যে আমি একটা বাজেট করে রাখছি যে $100 আমার বাজেট থাকবে এই সার্ভারের জন্য, ওটার উপরে যাতে না যায়, তো ওইটার উপরে গেলে আমাকে একটা অ্যালার্ট দিবে। সো এই কয়েকটা ফিচার্স থাকবে। আর হ্যাঁ, সো এই কয়টা জিনিসই থাকবে আজকে, বেসিক একটা জিনিস, বেসিক আইডিয়া জাস্ট। হ্যাঁ, ব্যাকআপ এন্ড নেটওয়ার্কস এগুলি আর কি। তো এখন লেট মি শেয়ার মাই স্ক্রিন। তো ফার্স্ট থিং যেটা সবাইকে বলে দিতে চাই যে অ্যাজ এ আইইউবিএন স্টুডেন্ট ইউ হ্যাভ সাবস্ক্রিপশন, রাইট, অফিস 365 এ আইইউবি ওয়েবসাইটে। Yes. হ্যাঁ, তো ওইটা ইউজ করে কিন্তু Azure ফর স্টুডেন্টস ইউ ক্যান অ্যাক্সেস $100 ক্রেডিট, একটা ব্যালেন্স স্টুডেন্ট হিসেবে দেয় তারা, মানে প্র্যাকটিস করার জন্য। সো ওইটা ইউজ করতে পারো, তোমরা সবাই পায়, আইইউবির যতগুলো স্টুডেন্ট আছে ওই অ্যাকাউন্ট ইউজ করে ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, সো লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes. That's তো ফার্স্ট থিং যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে বেসিক্যালি প্রাইসিং ক্যালকুলেটর।
তো এখানে যে সিম্পল আমি গুগলে সার্চ দিয়ে পেয়ে যাব Azure প্রাইসিং ক্যালকুলেটর। না, আমি Azure পার্সপেক্টিভ থেকে দেখেছি। Azure এখন অনেক রিচ হয়েছে। AWS is also AWS is one of the good ones, but Azure এখন অনেক রিচ হয়ে অনেক ভালো আর কি, মানে সেকেন্ড আর কি, একই লেভেলে এসে পড়ছে প্রায় কম্পিটিটর হিসাবে। এখন যেটা দেখবো, সো বেসিকলি প্রাইসিং ক্যালকুলেটরে ইটস ভেরি সিম্পল, যে একটা সার্ভার আমি লঞ্চ করতে চাই, আমি এখানে কিছু ফিচার্স আছে, যে মানে কিছু রিকোয়ারমেন্টস আছে যে আমি কোন রিজনে লঞ্চ করবো, বেসড অন দ্যাট আমার প্রাইসিং ডিফার করে। এখন মোস্ট মেবি ইউ গাইজ নো আবার ল্যাটেন্সি হচ্ছে যে আমার লোকেশন, আমি যেখানে আছি ওইখান থেকে কত দূরত্ব। তো আমি যত দূরে আমি যাব তত আমার কস্টিং থাকবে অবভিয়াসলি, কারণ আমার ডেটা ট্রাভেল করবে, তো আমার কস্টিংটা বাড়বে অবভিয়াসলি যত দূরে আমি যাব। তো আমরা বেসিকলি সবচেয়ে কাছেরটা ইউজ করতে চাই, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কাছের যে রিজিয়নটা। তো নর্মালি বেসিকলি উই ইউজ লিনাক্স, বিকজ লিনাক্স হচ্ছে ওভার মানে পপুলার এভরিওয়্যার। আর বেসিকলি এটার রিসোর্সেস একটু কম, তো খরচ একটু কম হয় বেসড অন উইন্ডোজ। এখন যদি আমার অ্যাপ্লিকেশন উইন্ডোজ লাগে, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট নর্মালি প্র্যাকটিসে সবাই লিনাক্স সার্ভার ইউজ করে সিকিউরিটির জন্য, আর মানে সিকিউরিটি রিজনস আছে, আর প্রাইসিং এর জন্য। সো বেসিকলি এখান থেকে এটা হচ্ছে, আর আমি এখান থেকে চুজ করতে পারি আমার ওএস আমি কোনটা দিই। নর্মালি উই ইউজ উবুন্টু। তো এখান থেকে ক্যাটাগরিতে আই ক্যান চুজ, হ্যাঁ, যে আমার যে ইটা রিকোয়ারমেন্টটা, ওইটা হিসাবে আমার কোন ধরনের ভিএম দরকার। এখন আমি জাস্ট নর্মালি প্র্যাকটিস করব, তো অবভিয়াসলি আমি কম্পিউট অপটিমাইজড বা স্টোরেজ অপটিমাইজড এগুলি তো আমার লাগবে না, হাই পারফরমেন্স কম্পিউট, আই জাস্ট নিড আ জেনারেল পারপাস, রাইট? আর যদি আমি গ্রাফিক্সের কাজ করতে চাই, বা আমার কোনো মানে অনেক র্যাম খাবে এমন কাজ করতে চাই, তখন আমার ডিফারেন্ট পার্সপেক্টিভ, রাইট? আমার প্যাকেজেস তখন চেঞ্জ করতে থাকবে। হাই পারফরমেন্স দিলে মানে আমার প্রাইসিংও ডিফার করতেছে, ইউ ক্যান সি ওভার হিয়ার, হ্যাঁ, যে কত প্রাইসিং আসছে। সো বেসিকলি জেনারেল পারপাস আমরা ইউজ করি, যেটা হচ্ছে এখানে অনেকগুলি প্যাকেজেস আছে অ্যাজ ইউ ক্যান সি। তো এটার উপরে ইউ ক্যান চুজ লাইক কত কোর, কয় জিবি র্যাম চাও, কত স্টোরেজ আপনারা চান, হ্যাঁ। সো এটা দেখতে পারেন। নর্মালি লেটস সে এজ হচ্ছে জাস্ট নর্মাল একটা পিসি, বিজ হচ্ছে বার্স্টেবল সিরিজ বলতে হচ্ছে যে আমার যখন ধরো এটা এটা নর্মালি কেন এত এফিশিয়েন্ট, মানে চিপ প্রাইসে অ্যাফোর্ডেবল, যেটা হচ্ছে যে নর্মালি আমার যে একটা সিপিইউ থাকে, ধরো নর্মাল আমাকে সিপিইউ একটা ব্যাকআপ দিচ্ছে। বার্স্টেবল সিরিজ হচ্ছে যে মাঝে মাঝে এরকম হয় না যে অনেক প্রেশার পড়ে গেছে, তখন ও অটোমেটিক একটা ব্যাকআপ ইউজ করে ও আরেকটু মানে সিপিইউটা বাড়ায় দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ওর একটা ফিচার, যে ওই বার্স্টেবল তখন ও সিপিইউর এইটা ক্যাপাসিটিটা আরো বাড়ায় দেয়, যাতে হ্যান্ডেল করতে পারে সিচুয়েশনটা। তো এই একটা মানে চিপ অ্যান্ড এফিশিয়েন্ট। তো বেসিকলি এখানে আমরা চুজ করব ধরো কত, 1 কোর 2 জিবি, 1 কোর 2 জিবি র্যাম। ফর প্র্যাকটিস এটা একটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, প্র্যাকটিস করার জন্য আপনাদের এটা কাজে লাগবে। তো এখানে বেসিকলি আমি চুজ করতেছি একটা ভার্চুয়াল মেশিন কত ঘন্টায় চলে, ওইটার উপরে কিন্তু আমার প্রাইসিংটা, হ্যাঁ, পার আওয়ারে 0.026 সেন্টস, as you guys can see over here. তো একটা মান্থে 730 আওয়ার্স আর কি একটা ভিএম চলে, এস্টিমেটেড আর কি। তো এখানে as you can see pay as you go, and basically this is everything, মানে প্রাইসিং ক্যালকুলেটর দিয়ে ফার্স্টে ইউ আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা আমি ডিডোস ফিচার ইউজ করতে চাই, বা আমি ফায়ারওয়াল ফিচার ইউজ করতে চাই, বা আমি ডেভঅপস এর কোনো কাজ করতে চাই অ্যাজুর দিয়ে। তো এখান থেকে আমি আগে জেনে নিব যে আমার প্রাইসিংটা কি, নাহলে দেখা গেল যে আমি প্র্যাকটিস করতে গেলাম, একদিনেই আমার $100 ক্রেডিট আমি শেষ করে ফেলছি, কারণ আমার ওই নলেজটা নেই যে আচ্ছা কত প্রাইসিং আসলে খাচ্ছে। সো এটা আগে দেখে নিয়ে দেন অল অফ দ্যাট রিয়েল লাইফে এটা জাস্ট আমরা কাস্টমারকে একটা এস্টিমেশন দেওয়ার জন্য, তাদের রিকোয়ারমেন্ট কত ফুলফিল হচ্ছে কত বাজেটে, ওইটা একটা এস্টিমেশন দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি। ওকে, সো প্রাইসিং ক্যালকুলেটর গেল, এখন আমরা ভিএম ক্রিয়েশন দেখাবো। এনি কোয়েশ্চেন্স গাইস, or is it clear to you guys yeah what pricing calculators Not purposes? clear. আচ্ছা,
আরেকবার এক্সপ্লেন করবেন? Can you explain it again? আচ্ছা, সো বেসিক্যালি প্রাইসিং ক্যালকুলেটর যেটা বোঝাচ্ছে এখানে যে আমার রিসোর্সেস এর যে খরচটা হচ্ছে ওইটা আমি এখান থেকে ক্যালকুলেট করতেছি। ইটস প্রিটি বেসিক। এখানে কি বোঝা যাচ্ছে না? ইউ ক্যান Okay. স্পেসিফাই। না না, it's all right, it's all right. আচ্ছা, ঠিক আছে। ওকে, নাও আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল। সো বি সিরিজ যেটা বলছিলেন, বার্স্ট সিরিজ অর সামথিং, জি, ওইটাতে কি লাইক অটোমেটিকলি মানে ইলাস্টিকলি বাড়ায় নিতে পারবে প্রেসার পড়লে? হ্যাঁ, এই যে এলাস্টিক কিছু বাড়ায় নিতে পারবে, রাইট। ওই যে okay. মানে বেসিক্যালি ওর একটা রেগুলার একটা রেঞ্জ আছে। সো ওর এই ফিচার্সটা আছে যে ও এক রকমের ব্যাকআপ করে রাখে। তো ইন কেস ওই যে যখন ইন্টেন্সিভ সিপিইউ ইন্টেন্সিভ কোনো কাজ হয়ে যায়, ওই যখন লিমিটটা ক্রস করে ও অটোমেটিক একটা ব্যাকআপ দেয়, মানে সিপিইউর ইটা বাড়ায় দেয় আর কি, তো ওই যাতে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভিএম ক্রিয়েশন। তো এখানে ফার্স্ট অফ অল বেসিক্যালি আমি এটা হচ্ছে একটা Azure ড্যাশবোর্ড। তো এখান থেকে বেসিক্যালি আই ক্যান ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন। এখানে আমি সার্চ দিয়ে করতে পারি, এমনিও ভার্চুয়াল মেশিন এসে পড়ে। সো এখানে ফার্স্টে রিসোর্স গ্রুপ। আচ্ছা, রিসোর্স গ্রুপ বলতে কি বোঝায়? রিসোর্স গ্রুপ বলতে বোঝায় যে আমার একটা সার্ভার বা একটা ভার্চুয়াল সার্ভারে, ঠিক আছে, আমার যা যা আছে ওইটার একটা প্যাকেজ, রিসোর্সেস এর একটা প্যাকেজকে আমরা বলি রিসোর্স গ্রুপ। একসাথে অনেকগুলি রিসোর্স মিলে একটা রিসোর্স গ্রুপ তৈরি হয়। সো রিসোর্স গ্রুপের ভিতরে কি কি থাকে? নর্মালি আমার সার্ভারের আইপি, আমার নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ। নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ বলতে আমার পলিসিস ভিতরে কি কি পোর্ট আমি ইউজ করব, হ্যাঁ, ফায়ারওয়াল প্রোটেকশনস এন্ড অল অফ দ্যাট। ভার্চুয়াল নেটওয়ার্ক, আমার ডিস্ক স্টোরেজ কত থাকবে। সো দিস ইজ অল পার্ট অফ আ রিসোর্স। তো রিসোর্স এগুলি সব একসাথে আমরা যদি যখন কোলাবরেট করি, উই কল ইট রিসোর্স গ্রুপ। আচ্ছা, সো লেটস ক্রিয়েট একটা নেম জাস্ট দেই ফর আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। লেটস কি দিতে পারি? আইইউবিএন। আইইউবিএন অলরেডি আছে, আইইউবি ওইটাও আছে। আচ্ছা, আমি চুজ করলাম আমি কোন জায়গায় আমার ভিএমটা ডিপ্লয় করতে চাই, কোন রিজিয়নে, আমার সিকিউরিটি টাইপ। সো বেসড অন দিস মানে আমার প্রাইসিংটা ডিফার করবে। নর্মালি স্ট্যান্ডার্ড ইজ গুড এনাফ, সবকিছু কভার করে। বেসিক ডিডোস এর প্রোটেকশন কভার করে, বেসিক ফায়ারওয়াল কন্ট্রোল প্যানেল টাইপ জিনিসপত্র কভার করে দেয়। সো এছাড়া আর কিছু লাগে না আর কি। আচ্ছা, ইমেজ। তো এখানে আমি বেসিক্যালি উবুন্টু সার্ভারটা রান করব। এখানে আমাদের অনেকগুলি অপশনস আছে। উই হ্যাভ উইন্ডোজ সার্ভার, অরাকল এন্ড রেড হ্যাট। সো নর্মালি এখন উবুন্টু সার্ভার দিয়ে কাজ চালাই আমরা। সো এটা ইউজ করে এখানে চুজ করব। এখানে আমার প্রাইসিং অবভিয়াসলি দিয়ে দেওয়া আছে। উই ক্যান সি অল কাইন্ড অফ সাইজেস। ওকে, দুইটা জিনিস করতে পারি আমি। ইদার পাসওয়ার্ড দিয়েও আমার ভিএমটা অ্যাক্সেস করতে পারবো, সার্ভারটাকে, লাইভ সার্ভারটাকে, অথবা আমি হচ্ছে এসএসএইচ মানে পাবলিক প্রাইভেট কি থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো। আমাকে একটা প্রাইভেট কি দেওয়া হবে, যেটা দিয়ে আমি ওটা এনক্রিপ্টেড করে তারপরে আমি হচ্ছে সার্ভারে এসএসএইচ টেলনেট আপনারা মোস্ট প্রবাবলি জানেন। সো এসএসএইচ দিয়ে আমি ওটা অ্যাক্সেস করব। ওকে, হ্যাঁ। সো বেসিক্যালি এটা ওয়াই এসএসএইচ এন্ড টেলনেট। হ্যাঁ, তো এসএসএইচ বেসিক্যালি হচ্ছে কি আমাদের সিকিউরিটি পারপাসের জন্য, যে আপনার কাছে একটা কি থাকবে, অনলি ইউ উইল বি এবল টু অ্যাক্সেস, রাইট? তো আর কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে, মানে এই কারণে এসএসএইচ
ফিচারটা আর কি ভিএম এর জন্য। আর পাসওয়ার্ড একটু রিস্কি হয়ে যায় ফর মোস্ট পিপল, দ্যাটস ওয়াই দে প্রিফার এসএসএইচ। নিজের কাছে একটা প্রাইভেট কি থাকলো দ্যাট অনলি ইউ হ্যাভ, ইউনিক প্রাইভেট কি। মোস্ট অফ ইউ আই গেস ক্রিপ্টোগ্রাফিতে এটা পড়ছেন, বা ডেটা কমিউনিকেশনে মেবি থাকার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, yes. ক্রিপ্টোগ্রাফিতে গ্রেট। তো এই হচ্ছে এন্ড দেন আমি কি অ্যাটাচ করতে চাই আমার ভিএম এর সাথে, কোন ডিস্ক টাইপ, এসএসডি করব নাকি এইচডিডি করব। সো এই সিনারিওর জন্য এইচডিডি ইজ গুড এনাফ ফর আস। এখানে আমরা চেক করব যে আচ্ছা আমার ভিএম এর সাথে নরমালি বেসিক্যালি আমার একটা ভিএম এর ফিক্সড, হ্যাঁ আমার একটা ভিএম জানা আছে যে 730 আওয়ার্স চলবে সে মাস শেষে, অ্যান্ড তার একটা ফিক্সড প্রাইসিং করা আছে। তো এই প্রাইসিংটা অলওয়েজ অ্যাপ্লিকেবল, রাইট? এখন আমি ভিএম যখনই আমি মানে স্পে এজ ইউ গো, তো আমি যখনই ইউজ করব আমার ভিএমটা চার্জ করবে আমাকে, বিকজ ইটস ফিক্সড যে ওই চার্জটা পার আওয়ারলি ওই চার্জটা হবে। কিন্তু স্টোরেজ আমরা এস্টিমেট করতে পারি না, বিকজ স্টোরেজের ইটা ফিক্স না। আমার স্টোরেজ ডিফার করতে পারে বেসড অন মাই ইউসেজ, রাইট? তো ওইটা আমরা কখনো ফিক্স করে বলে দিতে পারি না যে এটা মাস শেষে এত টাকা যাবে আমার স্টোরেজের পিছনে। সো দ্যাটস দ্য রিজন যে একটা ভিএম আর স্টোরেজের একটা ডিফারেন্স থাকে। সো ইউ অলওয়েজ হ্যাভ টু চেক দিস যে স্টোরেজটা ভিএম এর সাথে ডিলিট করতে, ইফ মানে ওয়েন এভার ইউ ডিলিট আ ভিএম ইউ হ্যাভ টু মেক শিওর যে স্টোরেজটাও ডিলিট হচ্ছে, নাহলে স্টোরেজটা থেকে গেলে আপনার অটোমেটিক ওই মাস শেষে কাটতেই থাকবে। হ্যাঁ, ও নিজের মতো স্টোরেজ ওর ভরতে থাকবে আর অটোমেটিক কাটতে থাকবে আপনার টাকা। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, সো এটা গেল আমরা। আচ্ছা, আচ্ছা, সো ওই যে 730 আওয়ার্স যেটা সিলেক্ট করছিলেন, ওইটা কি একটা এস্টিমেট ছিল জাস্ট টু শো লাইক দ্য ক্লায়েন্ট যে আপনার কিরকম খরচ আসবে? হ্যাঁ একটা আমাদের মানে এখানে বাই ডিফল্ট একটা এস্টিমেট আছে যে 1 মান্থে 730 আওয়ার্স একটা ভিএম চলে। এখন ওকে। ভিএমটা হচ্ছে পে এজ ইউ গো, ঠিক আছে? সো আওয়ারলি আমার হচ্ছে চার্জ করা সেট ফিক্সড করা আছে। সো দ্যাটস ওয়াই উই ক্যান এস্টিমেট যে একটা ভিএম এট দি এন্ড অফ দি মান্থ $20 খাবে। কিন্তু স্টোরেজ আমি এস্টিমেট করতে পারতেছি না, কারণ স্টোরেজের ইউসেজটা ডিফার করে। ভিএম এর ইউসেজ তো ডিফার করে না, ও আওয়ারলি চার্জ করবে। আন্ডারস্ট্যান্ডেবল? মানে ইয়া, কনফিউজড? না স্টিল স্যার। কনফিউজ? আচ্ছা, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস যেটা আমার ফিজিক্যাল আর ক্লাউডের মধ্যে যে একটা ভালো একটা ডিফারেন্স, আমার ফিজিক্যাল যখন ফিল্ড আপ হয়ে যায় স্টোরেজ, আমি কি ওটা কি আর এক্সটেন্ড করতে পারবো? না, আমাকে নতুন একটা ফিজিক্যাল সার্ভার কিনতে হবে। সো এই ক্লাউডের জিনিসটা কি, আমার ভরে গেছে স্টোরেজটা, আই ক্যান অ্যাটাচ, ওইখানে দেখতে পাচ্ছেন I can create and attach a new disk and specify যে আমার এখন কত এক্সট্রা আরো লাগবে, সো আই ক্যান এক্সটেন্ড দ্যাট মানে আমার স্টোরেজটা। সো এটা একটা ভালো ফিচার ক্লাউডে। সো এখানে বেসিকলি এগুলি বেসিক সেট আপ করে দেওয়া থাকে। ভার্চুয়াল মেশিনের সাথে অটোমেটিক আসে যে ও কোন নেটওয়ার্কে চলবে, আর সাবনেট আর আইপি সেট করে দিবে। এটা অ্যাজিওরের গুই থেকে অটোমেটিকলি করে দেয় সবকিছু। মানে এই যে মানে দিস ইজ নান অফ ইউর হেডেক। সো যখন আমরা ফিজিক্যাল সার্ভার নিয়ে ডিল করতাম, মানে আমাদের এটা হেডেক ছিল যে আচ্ছা আমাকে এটা কেমনে যাবে, হ্যাঁ এটা আমি কেমনে করব, ভার্চুয়াল নেটওয়ার্কটা কেমনে কি হবে। সো দিস ইজ নান অফ মানে আমাদের হেডেক না, ক্লাউড অটোমেটিক করে দিচ্ছে। যে তারপর নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের ব্যাপারে যেটা বললাম, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপে যেটা থাকে সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পারতেছি, এখানে সিকিউরিটি রুলস আমি ডিফাইন করে দিতে পারি যে আমার কোন, আচ্ছা আজানটা একটু শেষ হোক তারপরে আমরা কন্টিনিউ করি।
আচ্ছা, we can start now. হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সো এখানে এই যে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের ব্যাপারে যেটা বলছিলাম, যে এখানে আমি আমার সিকিউরিটি রুলস পলিসিস ডিফাইন করতে পারি, যে আমার ভার্চুয়াল মেশিনে কোন পোর্ট বা কোন ইসে থেকে আমি অ্যাক্সেস করতে পারি, বা কোন আইপি অ্যাড্রেস, হ্যাঁ আই ক্যান অ্যালাউ যে কোন আইপি অ্যাড্রেস আমার ইটাকে দেখতে পারবে, ভিএম অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে, বা কোনটা ব্ল্যাকলিস্ট করে দিতে পারি আমি। সো এখান থেকে হ্যাঁ, সো এই ফিচার্সগুলি আমরা পাই। তারপরে নেক্সট মুভ অন করি, আর কি আছে, লোড ব্যালেন্সিং। সো আপনারা মোস্ট প্রবলি অনেকটা জানেন যে লোড ব্যালেন্সিং জিনিসটা কি, যে আমার বেসিকলি ও যেটা করে, যে আমার যখন একটা প্রেশার আসে, ফর এক্সাম্পল রেজিস্ট্রেশন, আইইউবি রেজিস্ট্রেশনের দিনে একসাথে অনেকগুলি স্টুডেন্টস ইউআরএলটা হিট করতেছে, সো বেসিকলি 50% রেজিস্ট্রেশন করতে পারে, 50% আটকায় যায়। এটা একটা বড় একটা ইস্যু। তো লোড ব্যালেন্সিং এখানে কি করতে পারে, ও হচ্ছে সবকিছু সমান করে দেয়। সো যখন ও দেখতেছে যে আচ্ছা আমার রিকোয়েস্ট ওভারফ্লো হচ্ছে, আমার অনেক হিট করতেছে ইউআরএল এ, ও তখন ব্যাক এন্ড পুলে ও হচ্ছে আরেকটা ভার্চুয়াল মেশিনটাকে ও ব্যালেন্স করার জন্য আরেকটা করে দেয়। সব নেটওয়ার্কটাও রিকোয়েস্ট গুলিকেও ব্যালেন্স করে ফেলে আরেকটা ভিএম এর সাপোর্ট দিয়ে। তো তো ওইভাবে লোড ব্যালেন্সিং দিয়ে ও হচ্ছে জিনিসটাকে কন্ট্রোলে আনে। তো এটা একটা ভালো একটা ফ্লেক্সিবিলিটি একটা ক্লাউডের ভালো একটা ফিচার আর কি। এখানে আর কি আছে, এখানে বেসিকলি আমি এখান থেকে অ্যাক্সেস দিতে পারবো, যে আচ্ছা আমার এই যে যেমন আই ক্যান কর্পোরেট মানে ক্রেডেনশিয়ালস, যে একটা অ্যাডমিনের এখানে একটা ভিউয়ার, আচ্ছা যেমন লেটস সে অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি। তো এখানে এটা কেন লাগতে পারে, বেসিকলি লাগতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে যে তুমি আপনারা অ্যাজ আ অ্যাডমিন ঢুকবেন সার্ভারে কাজ করার জন্য, এরকম হইতে পারে না ক্লাউডে তো অনেকজন কিছু স্কেপটিক্যাল মানুষ আছে, যে ক্লাউডে ভাবে সিকিউরিটি কম হইতে পারে, বা আমি দেখতে চাই, হ্যাঁ আর যেহেতু ক্লাউডে মানে আমি দেখতে চাই যে আসলে জিনিসটা কি, ড্যাশবোর্ডে আমি একটা অ্যাক্সেস চাই বা সামথিং, তখন অ্যাজুর এডি দিয়ে আমরা ইউজ করে ওকে একটা রিডার অ্যাক্সেস রোল দিতে পারি, বা অ্যাডমিনিস্ট্রেটর রোলও সে নিতে পারে, যেখান থেকে সে দেখতে পারে তার ড্যাশবোর্ডে তার সিপিইউ কি কি কাজ করতেছে বা হোয়াটস গোয়িং অন, হ্যাঁ গুই দিয়ে সে ইজিলি অনেক ফ্লেক্সিবিলিটি থ্রুতে সে অ্যানালাইজ করতে পারবে। তো তার একটা কি থাকলো, রিলায়েবিলিটি এখান থেকে সে পেয়ে গেল, যে আচ্ছা না আমার সার্ভারটা আছে, আই ক্যান সি ইট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। এই ছিল একটা। ব্যাপারটা কি অনেকটা মনিটরিং এর মতন? হুম, এই না জিনিসটা কি ইটস একটা নট, মনিটরিং এর ইটস নট মতন? মনিটরিং, ইটস অ্যাক্সেস রাইটস। এক্সারসাইজ বলতে মানে যেমন একটা কাস্টমার দেখতে পায় না, যে মানে ফিজিক্যালে একজন যে ফিজিক্যাল সার্ভার কেন রাখে মোস্টলি, যে সেভাবে আচ্ছা সিকিউরিটি, আমার সিকিউরিটি বা আমি এটা আমার চোখের সামনে থাকলো। তো অনেকজন বলতে পারে না যে আচ্ছা ভাই ক্লাউডে আছে আপনারাই সব করতেছেন, কিন্তু আমি তো দেখতে চাই, আমার ড্যাশবোর্ডটা আমি দেখতে চাই যে আমার ক্লাউডে কি হচ্ছে। সো তখন আমরা একটা অ্যাক্সেস তৈরি করে দিই, সে এখান থেকে ভিউ করতে পারবে, এইটা আর কি। আন্ডারস্টুড? জি, ক্লিয়ার। ওকে। নেক্সট যেটা হচ্ছে মানে আমরা অটো শাটডাউন ইউজ করতে পারি। অটো শাটডাউন অ্যাজ ইন আমি জানি যে আমার সার্ভার হচ্ছে 12টা পর্যন্ত, যেমন আচ্ছা আইআরএস এর রেজিস্ট্রেশন অ্যাগেন, যে 10টা থেকে 2টা পর্যন্ত আমার রেজিস্ট্রেশন চলবে, এরপরে আমার চলবে না। তো আমি আমার রেজিস্ট্রেশনের যে সার্ভারটা ওইটা আমি 10টা থেকে 2টা একটা মানে এখান থেকে আমি টাইম সেট করে দিব, যে আচ্ছা আমি স্টার্ট করছি তোমাকে, ঠিক আছে তুমি 2টার দিকে তোমাকে অফ করে দিব। এটা আমি ইজিলি করতে পারবো, এনে অটো শাটডাউন হয়ে যাবে। আর যদি আমাকে অন করতে হয়, তো সেটা আমাকে ম্যানুয়ালি অন করতে হবে সার্ভারটা আগেন। এটা কেন করা হয়েছে এটার অ্যান্সার নাই। সো মানে অটো শাটডাউন করা যায় কিন্তু অটো রিস্টার্ট করা যায় না, এই আর কি, ওটা ম্যানুয়ালি করতে হবে। ওকে, সো ব্যাকআপ, এখন ব্যাকআপের যে কনসেপ্ট, ব্যাকআপের যে কনসেপ্টটা হচ্ছে যে আমি যখন একটা ব্যাকআপ নেই, ওইটা আমরা ফলো করি হচ্ছে
রেপ্লিকেশন স্ট্র্যাটেজি। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি জিনিসটা কি হচ্ছে যে আমার ভিএম এর ইমেজ কপি হয় ও হচ্ছে যে সাউথ ইস্ট রিজন, রাইট? আমাদের রিজনের ভিতরে লোকেশনস, ডিফারেন্ট লোকেশনসে ও ইমেজটাকে ডিফারেন্ট সার্ভারে অ্যাজুর কি করবে, ওর ডিফারেন্ট সার্ভারেও রেখে দিবে অ্যাজ আ ব্যাকআপ। লেটস সে সিঙ্গাপুর, ইন্ডিয়া, আর আশেপাশে কি আছে, মানে আশেপাশে সাউথ ইস্ট রিজনের ভিতরে যেখানে অ্যাজুরের ডেটা সেন্টার আছে ওইখানেও একটা ইমেজ কপি করে ও রেখে দিবে। তো এটার মানে প্রফিটটা কি? সো বেসিক্যালি আমার যখন ভিএমটা ডাউন হয়ে যাচ্ছে, লাইভ সার্ভার, হ্যাঁ, আমার লাইভ সার্ভার যখন ডাউন হয়ে যাচ্ছে, তখন আমাকে তো কাস্টমারকে তো মানে ধরেন আমি লেটস সে দারাজ, হ্যাঁ, সো দারাজ এখন শপিং টপিং চলতেছে, মানে আমাকে তো লাইভ সার্ভার ডাউন হয়েছে, এখন এটা তো কাস্টমারকে বুঝতে দিতে পারা যাবে না। তো তখন কি হবে, রেপ্লিকেশন স্ট্র্যাটেজি ইউজ করে ও হচ্ছে ব্যাকআপগুলি রাখা আছে, ও তখন ইন্ডিয়া থেকে ধরেন সাথে সাথে ইমিডিয়েটলি একটা পুল করবে ইমেজটাকে পুল করে ওই ইমেজটা ও চালাবে। তো বেসিক্যালি কাস্টমারের চোখের সামনে কিছু সে পাচ্ছে না, ফ্রন্ট এন্ডে এভরিথিং ইজ গুড টু হিম অর হার, কিন্তু ব্যাক এন্ডে তো আসলে সেটা না, ব্যাক এন্ডে কিন্তু অরিজিনাল সার্ভারটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো এটাই হচ্ছে একটা সুন্দর একটা ফিচার এখানে। এনি কোশ্চেনস ওভার হিয়ার? ভাইয়া এই ব্যাকআপের এই জিনিসটা কি আবার রিপিট করা যাবে? আচ্ছা, ব্যাকআপের যে জিনিসটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে রেপ্লিকেশন স্ট্র্যাটেজি। রেপ্লিকেশন স্ট্র্যাটেজির যেটা হচ্ছে যে আমার এখন যে অরিজিনাল ভিএমটা আছে, রাইট, এই অরিজিনাল ভিএম এর আমি 3টা কপি বানাবো ইমেজ আমি 3টা ডেটা সেন্টারে ফালাবো আমার রিজিয়নের ভিতরে। ইট ক্যান বি ইন ইন্ডিয়া, ইট ক্যান বি ইন সিঙ্গাপুর, ওকে। এখন এটার পার্টটা কি? মজার পার্টটা হচ্ছে আমার ভিএমটা লেটস সে দারাজ, হ্যাঁ, কাস্টমারকে সার্ভ করতেছে, হঠাৎ করে যে এখন তোমার বাংলাদেশে যে ভিএম আছে এটা ডাউন হয়ে গেল, হ্যাঁ, বাংলাদেশের ভিএমটা ডাউন হয়ে গেল, কিন্তু আমার কাস্টমারকে তো আমি বুঝতে দিতে পারবো না, তাহলে আমার লস না আমার যদি ডাউন হয়ে যায়। জি। এতটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ। তো এখন যখন আমি এটা তো ফ্রন্ট এন্ডে এভরিথিং হ্যাজ টু বি গুড, তখন আমি কি করব, ইন্ডিয়া থেকে ধরো ইমেজটা আমি পুল করব, ইমেজটা আমার আছে অলরেডি, ওই ইমেজটা আমি পুল করে ওটাকে আমি চালাই দিব। তো ব্যাক এন্ডে আমি ঠিকই স্ট্রাগল করতেছি, আমি মানে ওই ইমেজটা আমি যতক্ষণে চালাইতে পারতেছি ব্যাকআপটাকে আমি টান দিয়ে, বাই দ্যাট টাইম আমার ডেভেলপার্সরা কি, দে আর গেটিং দি অপরচুনিটি টু ফিক্স তাদের যে এখন বাংলাদেশে যে সার্ভারটা ডাউন হয়ে গেছে ওইটাকে ফিক্স করার অপরচুনিটি তারা পাচ্ছে, ব্রিদিং টাইম পাচ্ছে। তো তখন আমার কাস্টমার কিন্তু কিছুই বুঝতেছে না, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে। তো এই হচ্ছে ব্যাকআপের মানে রেপ্লিকেশন স্ট্র্যাটেজির কনসেপ্টটা। এখন জি বুঝা ভাই। গেছে? জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট, এগুলি তেমন কিছু না। আচ্ছা, এখন আমরা এখানে নেম, ভ্যালিউ, ট্যাগ, এটা মানে কি অ্যাকচুয়ালি? সো বেসিকলি আমার ওই যে যেটা বললাম যে আমার ভার্চুয়াল মেশিন মানে আমার সার্ভারের একটা রিসোর্স থাকে, রাইট? আইপি, ভার্চুয়াল নেটওয়ার্ক, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ, তারপরে স্টোরেজ ডিস্ক, এটাকে আমরা বলি রিসোর্স গ্রুপ। এখন এই রিসোর্স গ্রুপে আমাকে তো নাম দিতে হবে, যদি আমি কোনো চেঞ্জেস করতে চাই বা আমি ডিলিট করতে চাই, তাহলে একটা নেমিং কনভেনশন থাকা লাগবে না যে এই গ্রুপটা আমি পুরা বাদ দিয়ে দেব? তাহলে তো আমাকে 10 জায়গায় খুঁজতে হবে না, হ্যাঁ, যে আচ্ছা আহ, মানে আমি যদি এখন এখানে ক্রিয়েট করি, আমার অ্যারাউন্ড কত 12টা রিসোর্সেস থাকবে ভিতরে। তো 12টা রিসোর্সেস যদি 12টা নাম থাকে তাহলে তো ডিলিট করতে আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। সো বেসিক একটা নেম দিয়ে আমি ওকে একটা গ্রুপের নাম দিয়ে দিলাম যে টেস্ট। তো আমি যখন এটা ধরো আমার কাজ শেষ হয়ে গেছে, একবারে আমি ধরে ডিলিট করে দিতে পারবো সব রিসোর্সেস, 10 বারই করতে হবে না। এটা বোঝা গেছে? জি। তো এটা হচ্ছে জাস্ট ফর নেমিং কনভেনশন, এন্ড মানে যাতে প্যারা না খেতে হয় ডিলিট করার টাইমে।
সো বেসিক্যালি এটাই ছিল আমাদের ভার্চুয়াল মেশিনের প্রসেসটা ক্রিয়েট করার। এখন সিম্পলি জাস্ট ক্রিয়েট করে দেবো আমরা। সো এটা এই যে এখন আমাকেও বলতেছে যে তুমি এই প্রাইভেট কিটা অলওয়েজ কাছে রাখতে হবে, এটা হারাই ফেললে কিন্তু ভিএম এর অ্যাক্সেস গন। এটা দিয়েই এসএসএইচ দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই প্রাইভেট কি অনলি দি ওনার উইল হ্যাভ ইট। সো এই দিক দিয়ে আর কি সিকিউরিটিটা। এখন কথা হচ্ছে আমার ভিএম ক্রিয়েশন হয়ে গেছে, এরপরে আমি কি দেখতে পারবো, রাইট? এরপরে হচ্ছে আমার বেসিকলি আমি মনিটরিং করতে পারবো, কস্ট অ্যানালাইসিস করতে পারবো, হ্যাঁ, ওই যে এনএসজির কিছু কাজ করতে পারবো আমি। এখন অনেকজন বলতে পারে আচ্ছা তো সবই কি গুই বেসড? আসলে না, সব গুই বেসড না। ক্লাউডের এই জিনিসটা একটু মানে অনেক বেশি ভালো যে আচ্ছা আমি অ্যাজ আ অ্যামেচার কিছু জানি না, আমি সবকিছু জাস্ট এই যে নেক্সট 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 করে আমি ক্রিয়েট করে ফেললাম, হ্যাঁ। আর আমি যদি চাই যে আচ্ছা আমি তো একটু কাস্টমাইজ করতে চাই, আই ওয়ান্ট থিংস আ বিট মোর লাইক মাই ওয়ে, মানে আমি চাচ্ছি কিছু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালার্টস, কস্ট অ্যালার্ট বাদেও বাজেট অ্যালার্ট বাদেও আমি অন্যরকম কিছু অ্যালার্ট চাইতে পারি। তখন সিএলআই ইউজ করে আমি ইজিলি কাস্টমাইজ করতে পারবো। তো এই হচ্ছে ফিচার্স, মানে কাস্টমাইজেশনেরও অপশন আছে। সো ইটস নট অনলি লিমিটেড যে গুই বেসড সবকিছু, এই জন্যই আর কি অনেক ফ্লেক্সিবল আর কি, ওয়াইডলি ইউজড ক্লাউড। এখন ধরো আমার ভিএম ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, ভিএম ক্রিয়েট হওয়ার পরে দিস উইল বি লাইক মাই ইন্টারফেস, হ্যাঁ, মানে ইউজার ইন্টারফেসটা ড্যাশবোর্ডটা এমন হবে ভিএম ক্রিয়েশনের পরে। আমি এখানে দেখতে পারবো আমার স্ট্যাটাস কি, লোকেশন, হ্যাঁ, মানে আমি কি কি, হোয়াটস মাই প্রপার্টি, এগুলি দেখলাম, ভালো কথা। এখন এখানে কিছু ফিচার্স আছে যেটা হচ্ছে লেটস সে নেটওয়ার্কিং, হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের কথা, যে আমি পোর্ট অ্যালাউ করতেছি, আমি কোন আইপি অ্যালাউ করবো, আই ক্যান চুজ দ্যাট, যে আমার কোন আইপি আমার সার্ভারে হিট করতে পারবে বা কোনটা আমি ব্ল্যাকলিস্ট করতে চাই, যে এই আইপি থেকে আমার মেবি ডিডোস অ্যাটাক হয়েছে, ব্ল্যাকলিস্ট করে দিলাম, ডিনাই। এখান থেকে আমি ইজিলি জাস্ট পোর্টগুলি ডিনাই করতে পারি, অ্যালাউ করতে পারি। নর্মালি এসএসএইচ আমরা ডিনাই করে রাখি ফর সিকিউরিটি রিজনস, কারণ অ্যালাউ করে রাখলে একজন হ্যাকার ইজিলি মানে হিট করতে 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 সে ইজিলি এন্টার করতে পারে। সো অলওয়েজ ডিনাই করে রাখা উচিত, অনলি ওয়েন ইউ ইউজ ইট তখন অ্যালাউ করা উচিত। আচ্ছা, সো এটা গেল আমার পোর্ট অ্যালোকেশনের ব্যাপারে। আচ্ছা, এই এটা তো বুঝলাম যে 22 নাম্বার পোর্ট বেসিক্যালি আমার এসএসএইচ করার জন্য আমরা ইউজ করি। 80 নাম্বার পোর্ট, 80 নাম্বার পোর্ট হচ্ছে আমরা যে ওয়েবসাইটস ইউজ করি না, এই যে ইউআরএল গুলি, এগুলি সব হচ্ছে 80 পোর্ট ইউজ করে। মানে পোর্ট কি, পোর্ট ইজ বেসিক্যালি একটা গেটওয়ে, রাইট, যে আমি এটা থ্রুতে আমি কমিউনিকেশন করতেছি উইথ দি ইন্টারনেট। রাইট। ওকে, সো এটা ছিল নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের ব্যাপারে। এখন তো আমি যখন আমার ভিএমটা দেখে ফেললাম, এখন আমি মনিটরিং করতে চাই। তো এখানে বেসিক্যালি অনেক ফ্লেক্সিবিলিটি অ্যাজুরের। এখানে আমি দেখতে পারতেছি আমার ভিএম কত সিপিইউ খাচ্ছে, হ্যাঁ, কোন টাইমে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা বিজি টাইমটা কখন, মানে আমার ভিএমটা কখন সবচেয়ে বেশি সিপিইউ খাচ্ছে, কত র্যাম খাচ্ছে, when do I need to use a load balancer, auto scaling এর মোস্ট প্রবাবলি আই গেস ইউ হার্ড স্যারের লেকচারে। তো অটো স্কেলিং জিনিসটা কেন এখানে কাজে আসে, তো এইগুলি সব আমরা অ্যানালাইসিস করতে পারি, হ্যাঁ। সো অটো স্কেলিং ইজ বেসিক্যালি ওই আগেন দ্য সেম কনসেপ্ট, যে আচ্ছা আমার অনেক প্রেশার আসতেছে, তো আমি তখন কি করি, ব্যাক এন্ডে আমার একটা ভিএম চালাই দেই যাতে ও হচ্ছে প্রেশারটাকে ডাউন করে দেয়।
তো এখন আমি এখান থেকে যেমন রেজিস্ট্রেশনের জন্য মানে অটো স্কেলিং তো এক্সপেন্সিভ একটা ফিচার, রাইট? আমি চাই না যেটা অলওয়েজ চলতে থাকুক। তো অটো স্কেলিং এর কিছু আমি প্যারামিটার সেট করে দিতে পারবো যে আচ্ছা যখনই মানে সরি প্যারামিটার্স না, অটো স্কেলিং এর জোস জিনিসটা হচ্ছে যে যখনই ওর লাগবে ও তখনই থাকবে, আর যখন ওকে লাগবে না ও চলে যাবে। তো আমার প্রাইসিংটা এই দিক দিয়ে এফিসিয়েন্সি অটোমেটিক, অটোমেটিক সে স্কেল আপ করবে, অটোমেটিক সে স্কেল ডাউন করবে। যখন লাগবে সে স্কেল আপ করবে, ভিএম বাড়ায় দিবে, 3-4টা সার্ভার সে ওপেন করে দিবে, আর যখন লাগবে না সে একদম ডাউন করে দেবে। সো স্কেল আপ স্কেল ডাউন আমার মনে হয় এগুলো সবাই শুনতে শুনতে মানে কান পেকে গেছে অনেকজনের, রাইট? অটো স্কেলিং, স্কেল আপ, মানে ক্লাউডের মেইন কনসেপ্টস গুলি এগুলি, লোড ব্যালেন্সিং, স্কেল আপ স্কেল ডাউন, ফ্লেক্সিবিলিটিস এন্ড অল অফ দ্যাট। আচ্ছা, সো হ্যাঁ, এখন এখান থেকে জাস্ট আমি দেখতে পারতেছি আমার কয়জন আমার ইসে সার্ভারে হিট করতেছে, বা আমার কত স্টোরেজ যাচ্ছে, হ্যাঁ, কত র্যাম ইউজেজ হচ্ছে আমার, হ্যাঁ। সো অল অফ দিস ইজ ভেরি হেল্পফুল ফর মনিটরিং যে আচ্ছা আমার ইউসেজটা কখন কি হচ্ছে। তো আমার যখন একটা কাস্টমার যখন ইউজ করে সে বলতে পারে যে আচ্ছা ভাই আমার এই টাইমে আমার কোর্স রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি কাইন্ডলি একটু জাস্ট মনিটর করেন, তখন আর কি জাস্ট মনিটর করলেন, অটো স্কেলিংটা একটু জাস্ট দেখলেন। তো এইসব কাজে আর কি মনিটরিং ড্যাশবোর্ডটা কাজে আসে। এখন we'll move on to the next phase, that is cost analysis and cost alert. Any questions? অটো স্কেলিং এর ব্যাপারে একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। এটা হচ্ছে আমরা যেরকম অটো শাটডাউনের জন্য একটা টাইমার দিয়ে দিতে পারি যে এই টাইমে এটা অটো শাটডাউন হয়ে যাবে, সেম ভাবে কি আমরা অটো স্কেলিং এর জন্য টাইমার দিয়ে দিতে পারবো যে এই টাইমটাতে অটো স্কেলিংটা অন হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি দেওয়া যায় না। এটা নর্মালি আপনি ধরেন অটো স্কেলিং এর যে ইটা আপনি সেট করে দিবেন যে আমার অটো স্কেলিং অন থাকবে, আমার হাইয়েস্ট আমি কত ইনস্ট্যান্সেস আমি চালাইতে চাই। আপনার একটা এস্টিমেট থাকতে পারে যে মেবি হাইয়েস্ট আমার মেবি 2টা ভিএম লাগতে পারে, প্রেশার অনেক হাই হলে আমার 2টা ভিএম লাগবে ট্রাফিক কন্ট্রোল করার জন্য। তো আপনি সেট করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার আন্ডারে ম্যানুয়ালি ইউ ক্যান সেট হাউ মেনি ভিএমস শুড বি রান ডিউরিং, মানে যখন এরকম একটা সিনারিও আসে যখন হাই ট্রাফিক হচ্ছে, বা ওই অটোমেটিকলি যখন ও দেখছে যে ভিএমটা কন্ট্রোল করতে পারতেছে না, ও অটোমেটিকলি স্কেল করে দিবে। দ্যাটস হোয়াট অটো স্কেলিং ইজ গুড, মানে ভালো ইটা আছে। বাট টু লাইক লেটস সে অটো স্কেলিং এর মানে এই হচ্ছে মেইন ফিচার যে ও অটো করে দিচ্ছে স্কেলিংটা। ইউ জাস্ট সেট যে আচ্ছা এত ভিএম গুলি লাগবে, 2টা ভিএম এর বেশি তুমি দিবা না। এখন কথা হচ্ছে ইউসেজ যে আচ্ছা টাইমার সেট করা যায় না। এখন টাইমার সেট করলে লেটস সে ইউ এস্টিমেটেড 6 to 7 থাকবে হাই, দেখা গেল 7 to 8 হাই হয়ে গেছে, তখন কি করবা? ম্যানুয়ালি জি সেট করে দাও, এটা তো অটো স্কেলিং এর কোনো কাজই নেই, তাহলে জিনিসটা টোটালি ইনএফিশিয়েন্ট হয়ে গেল না? হ্যাঁ। হ্যাঁ, সো ওইটার জন্য আর কি ম্যানুয়ালি সেট করার অপশনটা নেই। কুড আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন? Yes, you did it clearly. Thank you. Okay. So let's move on with cost analysis and alert. So basically cost analysis and alert হচ্ছে যে আমি একটা ভিএম ক্রিয়েট করছি, রাইট? আমার একটা অ্যাকাউন্ট আছে Azure এ, তো ওইটার সাবস্ক্রিপশন আমাকে আমি সার্চ দিয়ে দেখতে পারি যে হোয়াট ডিড আই সাবস্ক্রাইব টু। তো এই সাবস্ক্রিপশনে যখন আমি ঢুকবো, এই যে এখানে আমি দেখছো এখানে কস্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া আছে, রাইট? এখান থেকে আই ক্যান অ্যানালাইজ, আই ক্যান ফিক্স হোয়াট মাই বাজেট, মানে আমার কি বাজেট হইতে পারে। আমার অ্যালার্ট আমি ফিক্স করতে পারি যে আচ্ছা আমার যদি $50 আপ হয়ে যায় ইউসেজ, তাহলে আমাকে একটা অ্যালার্ট দিবা, আমাকে একটু জানাবা, তাহলে আমি ইউজ করা অফ করে দিলাম বা সামথিং সামথিং, রাইট? মানে বেসড অন, মানে একটা কাস্টমার বললো যে আমার $100 উপরে ভাই আমার যেতে পারবে না,
তো একটা এস্টিমেট করে দিল যে এট দি এন্ড অফ আ মান্থ, মানে 20 ডেজ পর একটা কস্ট অ্যালার্ট দিয়ে দেওয়া হলো যে কত হয়েছে, একটা সেট করে দেওয়া হলো 10, 20, 30 এভাবে করে অ্যালার্ট সেট করা যায়। আফটার 10 ডেজ একটা অ্যালার্ট দাও আমাকে, আফটার 20 ডেজ আমাকে একটা অ্যালার্ট দাও যে বাজেটের কত কত খরচ হয়েছে। সো কস্ট অ্যালার্টের কাজ ওইটা। বাজেটের কাজ হচ্ছে আমি বাজেট ফিক্স করে দিলাম যে আমার $100 ইজ মাই বাজেট। আর কস্ট অ্যানালাইসিস এখানে হচ্ছে জোস জিনিস যেটা, যে ও আমাকে সবকিছু দেখা দিচ্ছে যে এখন বর্তমানে আমি কত খরচ করছি, মাস শেষে আমার কত খরচ হইতে পারে ফরকাস্ট করে দিছে, আর আমার কি কি রিসোর্সেস, এই যে রিসোর্স গ্রুপের কথা যেটা বললাম, যে আমার কি কি রিসোর্সেস কত টাকা খাচ্ছে। সো এটার থেকে আমি ক্লিয়ার একটা ভিশন পেতে পারি যে আসলে কোন জায়গায় আমার কতটা টাকা খরচ হচ্ছে, কেন লাগতেছে। তো আমি যদি দেখি যে আচ্ছা আমার তো স্টোরেজ আমি তেমন আহামরি ইউজ করি নাই, তাহলে আমার স্টোরেজে এত কেন হচ্ছে। সো এখান থেকে ইজিলি অ্যানালাইজ করা যায় যে আচ্ছা কোন জায়গায় কি ইস্যুস হচ্ছে, মানে কস্ট রিলেটেড আই ক্যান অ্যানালাইজ ইজিলি। আচ্ছা কস্ট অ্যালার্টটা দেখি, সিম্পল, ইটস অল মানে গুই বেস, সো প্রিটি সিম্পল। মানে এখানে আমি জাস্ট একটা ইউনিক নেম দিয়ে দিলাম যে এন্ড অফ দ্য বাজেট, মানে এন্ড অফ দ্য মান্থ বাজেট, বা হ্যাঁ এখান থেকে এই যে আমি করতে পারি কোয়ার্টারলি, অ্যানুয়ালি, মান্থলি, ক্রিয়েশন ডেট, এক্সপাইরেশন ডেট, বাজেট অ্যামাউন্ট আমি কত দিতে চাচ্ছি, এর উপরে গেলে আমাকে একটু জানাও। এখান থেকে এখান থেকে আমি ইজিলি এই যে ভিউ অফ মান্থলি কস্ট, এখানে একটা আসবে, ও আর কি আমাকে দেখাই দিবে যে তোমার লাস্ট 6 মাস বা 12 মাসে, এই যে দেখো এখানে বলে দিছে যে লাস্ট মান্থ তোমার এত খরচ হয়েছে, লাস্ট 7 মান্থসে তোমার এত খরচ হয়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম কত হইতে পারে তোমার, এরকম এস্টিমেশন দিয়ে দিছে। তো আমি ইজিলি আমার বাজেট সেট করতে পারতেছি যে আচ্ছা তাহলে আমার মিনিমাম বাজেট রাখতে হবে $50 ফর এক্সাম্পল। তো আমি এখানে জাস্ট অ্যালার্ট করে দিলাম $50। তো সো বেসিকলি দ্যাটস ইট। এখানে না বুঝার কিছু আছে? আন্ডারস্টুড? So far clear. ওকে, Yes, clear. সো এখান থেকে বিলিং, পেমেন্ট মেথডস, ইনভয়েসেস, ইউ ক্যান অ্যাক্সেস ইয়ার ইনভয়েসেস, পেমেন্ট মেথডস, এইগুলি করা যাবে। আচ্ছা একটা জিনিস এটা দেখায় নাই, সেটা হচ্ছে কই গেল, আচ্ছা একটা কথা বলছিলাম যে অ্যাক্সেস কন্ট্রোল, রাইট? ওই যে আমি আমার কাস্টমার দেখতে চায় ড্যাশবোর্ড, হাউ ডু আই গিভ অ্যাক্টিভ ডাইরেক্টরি অ্যাক্সেসটা। এই বেসিকলি এখান থেকে আমি তাকে রোল, মানে আই ক্যান অ্যাসাইন, এই যে এখানে অ্যাড রোল অ্যাসাইনমেন্ট, এখান থেকে আমি বেসিকলি দেখাই দিতে পারি যে আমি এই ইউজারটাকে রিডার রোল দিতে চাচ্ছি, বা অ্যাডমিনিস্ট্রেটর, বা একটা ডেভেলপার রোল, এই যে এখানে। সো এখানে বেসিকলি কি, ওনার হচ্ছে সবকিছু করতে পারবে, সে সবকিছু দেখতে পারবে। একটা কন্ট্রিবিউটর হচ্ছে ফিক্সড, ও কোন জায়গায় কন্ট্রিবিউট করতেছে, হ্যাঁ ওইখানে ও পেতে পারে, মানে এখানে সবকিছু ডিসক্রিপশনে দেওয়াই আছে বেসিকলি। ক্যান ইজিলি রিড দিস, মানে রিডার সে কিছুই করতে পারবে না, সে খালি দেখবে। নর্মালি কাস্টমারদেরকে এই অ্যাক্সেসটা দেওয়া হয়, সে দেখতে পারে। ডেভঅপস, টেস্ট, ল্যাব ইউজার, মানে ডিফারেন্ট ডিফারেন্ট রকমের অ্যাক্সেস কন্ট্রোল আছে। সো উই ক্যান set all these controls from this dashboard. Load balancing এর concept গেল, auto scaling এর concept গেল। We understood pricing calculator টা কেন ইউজ করা হয়, why is it useful, VM creation টা কেমনে করা হয়, resource গ্রুপে কি কি, আচ্ছা resource group, let's see, এটাও দেখাই দিই। সো রিসোর্স গ্রুপে ওই যে আমি যা বললাম যে রিসোর্স গ্রুপে কি কি থাকে, আইপি,
হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপস, ওই একই কনসেপ্ট, রিসোর্স গ্রুপ আর নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ। মানে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ হচ্ছে আমার যত কিছু নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড যা আছে সবগুলি একটা এক জায়গায় আসলে ওইটাকে আমরা জাস্ট গ্রুপিং করে দিলাম, গ্রুপ বলি, ওইটাই আর কি। ভার্চুয়াল নেটওয়ার্ক ডেস্ক, সো বেসিকলি এটাই হচ্ছে এই রিসোর্স গ্রুপের কাহিনী। তারপরে কি বুঝালাম, তারপরে দেখালাম হচ্ছে পোর্ট অ্যালোকেশন। হ্যাঁ, নেটওয়ার্কিং। হ্যাঁ, এখানে পোর্ট অ্যালোকেট করতে পারি, কোন আইপি ব্ল্যাকলিস্ট করতে পারি, কে অ্যাক্সেস করতে পারবে বা কে করতে পারবে না, এখান থেকে আমি পোর্টগুলি কন্ট্রোল করতে পারি। দ্যাটস অলসো ফাইন। ব্যাকআপের রেপ্লিকেশন স্ট্র্যাটেজির কনসেপ্ট, রিটেনশন স্ট্র্যাটেজি। আচ্ছা, রিটেনশন স্ট্র্যাটেজি জিনিসটা হচ্ছে আমার ব্যাকআপটা আমি নিলাম, ভালো কথা, কিন্তু ব্যাকআপটাকে আমি রেখে দিব এভরি সিঙ্গেল টাইম? একটা মানে আমার জন্য ইনএফিশিয়েন্ট হয়ে যায় না? খালি স্টোর হইতেছে ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ, আমার স্টোরেজটা খালি কনজিউম করতেছে। এটার জন্য আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে রিটেনশন স্ট্র্যাটেজি। রিটেনশন স্ট্র্যাটেজি বেসিকলি আমি ডিফাইন করে দেব, 3 দিন পর পর ফালাই দিবা, ব্যাকআপ যা পাবা 3 দিন পর পর সব ডিলিট করে দিবা, সাফা করে দিবা। এটাই হচ্ছে রিটেনশন স্ট্র্যাটেজির কনসেপ্ট। এনি কোশ্চেন্স ওভার হিয়ার? রিটেনশন স্ট্র্যাটেজি, basic understanding. Anyone there? Yes, got it. Okay, so monitoring concept follow করছি আর cost analysis alert। আচ্ছা, একটা স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য কি কি ফ্রি সার্ভিসেসে গেলে ইউ গাইজ উইল গেট টু সি যে কি কি প্র্যাকটিস করতে পারবো আমি, আমাকে কত ঘন্টা দিবে। সো 1 মান্থের একটা সাবস্ক্রিপশন, মানে 1 মান্থ সবাই ফ্রি ইউজ করতে পারবে এগুলি। একটা উইন্ডোজ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম, লিনাক্স। হ্যাঁ, ব্লব স্টোরেজের কনসেপ্টটা হচ্ছে যে গুগল ড্রাইভের মতো অনেকটা। ইট ক্যান স্টোর এভরিথিং, ইমেজ, কন্টেন্ট। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বেসিকলি কি ইউজ করে, ব্লব স্টোরেজ ইউজ করে। দ্যাটস ওয়াই হোয়াটসঅ্যাপে আমরা দেখি না, মেসেঞ্জারে যখন আমি দেই একটা ছবি বা একটা কিছু, ও কিন্তু ছোট মানে পিক্সেলগুলি একটু কেমন জানি হয়ে যায় না, কোয়ালিটি ড্রপ হয়ে যায় এন্ড এভরিথিং। কিন্তু ব্লব স্টোরেজে সেটা হয় না, কারণ যা আছে এক্স্যাক্টলি ওইটাই যায়। আর মেসেজ, ওরা তো কম্প্রেস করে দেয়। হ্যাঁ, কম্প্রেসড করে দেয়। সো এই হচ্ছে কনসেপ্টটা, ব্লব স্টোরেজে সবকিছু এই জন্য ইজিলি পাওয়া যায়। আর কি আছে? আচ্ছা, স্টোরেজের কনসেপ্টে 3 রকমের একটা চিন্তা ভাবনা আছে, হট, কুল, আর্কাইভাল। হট কি? হট হচ্ছে বেসিকলি আমার স্টোরেজটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, কনস্ট্যান্টলি আমি ওটার উপরে অ্যাক্সেস করতেছি, ওইটা থেকে আমি ফেচ করতেছি ডেটা, ওইটার ভিতরে আমি আবার ফেচ ডেটা রাখতেছি, মানে অ্যাক্টিভলি ইউজ হচ্ছে। কুল হচ্ছে যে মাসে 3-4 বার ইউজ হইতেছে, নট এভরি সিঙ্গেল টাইম। তো এটার উপরে কস্টিং ডিফার করে। হ্যাঁ, আমার ক্লাউডের এই ফিচার্সগুলি আর কি, যে হটে রেগুলার ইউজ হচ্ছে তো ওর আলাদা এক রকমের কস্টিং হবে। কুলে হচ্ছে মান্থে 3-4 বার ওই ইউজ করে ওই ডেটা ফেচ করতেছে বা রাখতেছে, ওইটা। আর আর্কাইভাল হচ্ছে যে আমার জিনিসটা আমি রাখতে চাই, বাট আমি অ্যাক্সেস করব মেবি 5 বছর পর বা 10 বছর পর, তো ওইখানে ও জাস্ট ফালায় রাখলো, মানে আমার পুরানো স্মৃতির ছবি আমি ফালায় রাখলাম, ছোটবেলার ছবি, মেবি 1-2 বছর পর আমি চেক করব, আচ্ছা পুরানো স্মৃতি একটু দেখি। তো আর্কাইভাল মানে এই হচ্ছে কনসেপ্টটা, বুঝা গেছে? Yes. ওকে, সো সো বেসিকলি এটাই ছিল আজকের হ্যান্ডস অনে কিছু মানে দেখানো, যে হোয়াট রিয়েলি ক্লাউড ইজ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, মানে বেসিক একটা আইডিয়া ফর ইউ গাইস টু স্টার্ট উইথ।
ইউটিউব, বেসিক্যালি ইউটিউব টিউটোরিয়ালস তো ভরা আছে, দেখলেই অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বোঝা যাবে। সো এইটাই। আচ্ছা, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন ছিল, যখন অ্যালার্ট আমরা সেট করি, তো অ্যালার্ট গুলা কি আমাদের ইমেইলে আসবে বা এরকম করে সেট আপ হ্যাঁ, করা? অ্যালার্ট গুলি আপনার আহ, দুই দুই থেকে তিন রকমের অপশন দিয়ে থাকে, যে ইউ ক্যান ইউজ এসএমএস অর ইউ ক্যান গেট ইমেল নোটিফিকেশনস, ওইগুলি আর কি অপশন ইউ হ্যাভ। ও ওকে। ঠিক আছে। So that was pretty much the whole demo of everything, how everything works, and basic idea for you guys to start with. I hope you guys liked it and understood and took some information. Maybe some information might be helpful for you guys, I hope. And yeah, that's pretty much it. If any of you guys have any questions or anything, then I will answer. Otherwise, Nashid sir will carry on with his rest of the section. Okay, so no questions. Okay. No, I guess. Okay. Now Nashisa will carry on with the rest of the section. Thank you, guys. Thank you. Thank you. জি, so সব ঠিকঠাক, মানে how is the sessions and everything? I was following at the back. It was good, sir. It was good. আচ্ছা, হ্যাঁ স্যার, so ইনফরমেটিভ। informative and everything. Thank you. So Amra, let's take a 10 minutes break. Amra 7:45 will come and we will finish the AWS and Azure functionalities and everything. So let's come at 7:45. Hey, Mustafa, bolo. Sir, I've just sent you an email. Acha, I'm check করে দেখছি তাহলে. Okay, sir. Right. So see you on 7:45. Right. আচ্ছা, তোমাদের মধ্যে মোস্তফা, তোমার মধ্যে কুইজ তো তুমি দাও নাই না? No, sir. আচ্ছা, ইজ দেয়ার এনিওয়ান যারা কুইজ টু দেয় নাই? ওকে, সো মুস্তফা, আমি তোমাকে তাহলে ঠিক 8টার সময় at 8 I we can have your quiz and everything. আর বাকি যারা দেওয়া নাই আমি তাহলে ওইভাবে শেয়ার করে দেবো কোয়েশ্চেনটা। আর Okay, sir. rest of the people আমরা তাহলে কন্টিনিউ করবো 7:45. All right, sir. থ্যাংক ইউ।
অলরাইট, সবাই ব্যাক করছো? আমার কথা শোনা যায়? জি Yes, স্যার। sir. অলরাইট, পারফেক্ট। আচ্ছা, আমাদের 14th পরে, হ্যাঁ, সো 14th পরে হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম, তাই না? 14 হচ্ছে আমাদের লাস্ট উইক। সো আমরা আমি ডেটটা আমি বলে নিই। আমরা হচ্ছে এখন 7 তারিখে আছি, 7th। সো আমাদের মধ্যে আরেকটা ক্লাস আছে, রাইট? Yes, sir. 14th. 14th। Thanks. তো লেটস হ্যাভ এ মিড টার্ম লেটস হ্যাভ ফাইনাল অন 21। এর আগে যা যা খাওয়া দাওয়া সব পেয়ে যাবো অ্যান্ড এভরিথিং। আর আজকে যাদের মোস্তফা বা অন্যরা কুইজ বাকি আছে, কুইজ 2, আমি কোয়েশ্চেনগুলো দিয়ে দিব 8টার সময়, অ্যান্ড ইউ গাইস হ্যাভ টু, যারা যারা বাকি আছে তারা করতে পারবা। আমাদের ফাইনাল এক্সাম হচ্ছে 21-এ। স্যার 21-এ আমার আরেকটা ফাইনাল আছে। স্যার 21 তো একটা কোঅর্ডিনেটেড ফাইনাল থাকবে, একটা মোস্ট আমারও আছে। জি স্যার, আমারও আছে স্যার। এই সময় স্যার 21 একটা কোঅর্ডিনেটেড শিডিউল আছে আর কি, এসিএম। সন্ধ্যার দিকে শুরু হতে পারে স্যার, এরকম টাইম দিছে আমাদের। এটা কিসের ফাইনাল? স্যার এটা হচ্ছে গিয়ে আমাদের হলো সিস্টেম অ্যানালাইসিস স্যার। কোন টাইমে? মানে সন্ধ্যার দিকে শুরু হবে তো স্যার 5টার থেকে। হ্যাঁ, বাট আমাদের টাইমের সাথে কিভাবে কন্ট্রাডিক্টরি করে? আমাদের তো 4:30 থেকে 9:30 ক্লাস। স্যার ওটা তো 2.5 ঘন্টার এক্সাম তো স্যার, সেই জন্য বললাম আর কি। না স্যার, আমারটা এক্সাম হচ্ছে যে 2:30 থেকে শুরু হবে আর কি, মোস্ট ওটার প্রবলেম না। হ্যাঁ, না, আমি সেটা বলছি না, আমি বলতেছি যে আমাদের যেমন এখন ক্লাস হচ্ছে, রাইট? এই ক্লাসের মাঝখানে তার কেউ অন্য কোনো ক্লাস নেবেন না। দিস ইজ অল ডেডিকেটেড টু সিএসসি স্যার 470। ক্লাস তো স্যার 14 এর পরে আর নাই স্যার, এই জন্য মানে না, সেটা আমি বুঝছি। তো তাই বলে তো তোমার পরীক্ষা তাহলে নিব কবে আমি, তাই না? মানে ক্লাস ডেতে তো পরীক্ষা ছাড়া তো অন্য কোন দিন নিব? মানে এটা তো এখন আমি তো অপশন দিতে পারি না। জি স্যার, বুঝছি। বুঝছো না? সো এখন 6:30টার জায়গায় হয়তো 7টা করতে পারি, 7টা থেকে আমরা 9:30। হুম, 7টা। স্যার ফাইনালের আগে আমাদের কটা ক্লাস হতে পারে? একটা ক্লাস আছে। জি, ওকে স্যার। আমরা সেই ক্লাসে কয়টা যেটা বাকি আছে কয়েকটা ওটা শেষ করব, রিক্যাপ করব। দ্যাটস মানে লাস্ট ক্লাস হচ্ছে 14th-এ। স্যার আমাদের মার্কিং গুলো যদি একটু দিয়ে দিতেন আমরা বেটার এর হতো। মাঝ হ্যাঁ, আমরা মার্কিং গুলো সবই দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এবং ওইটা জি নিয়ে আমরা ডিসকাসও করবো ফাইনালের আগে, সো দ্যাট ইউ গাইস। জি জি, ওকে স্যার, থ্যাংক ইউ। সো আমরা 21-তে আমরা ক্লাস রাখতে ফাইনাল রাখতে চাচ্ছি 7টার থেকে 7 ইজ ওকে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। স্যার, Sir, হ্যাঁ, 7 p.m. 7 PM, বিকজ কারো বোধহয় 5:30 থেকে 6:30 7টা পর্যন্ত ক্লাস আছে, এক্সাম আছে। Yes, sir, it's fine. হ্যাঁ, বাট মানে আমি একটু স্যার কনফিউজ। 7টা পর্যন্ত এক্সাম আছে আমার। 7টা পর্যন্ত এক্সাম আছে, বাট আচ্ছা কেমন 6:30? আচ্ছা, 6:30 পর্যন্ত আমার, সরি স্যার, 6:30 পর্যন্ত আছে। হ্যাঁ, তাহলে আমরা 7টা থেকে 9:30, 2.5 আওয়ার্সের। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে স্যার। এক্ষুনি আমি এটা লিখে দিচ্ছি সো দ্যাট ইট বিকামস আ ফাইনাল, যাতে মনে যাতে কেউ ভুলে না যায়। হ্যাং অন, ফাইনাল will be 21. ঠিক আছে, ডান। আচ্ছা, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি।
কারণ কেউ কি তোমাদের এই সাইটটা নিয়ে আইডিয়া আছে, AWS এর সাইট? কেউ কি তোমরা কোনো সময় AWS এর সাইটে গিয়েছো? না স্যার। না স্যার, ওকে। না স্যার। অলরাইট, আচ্ছা, সাইট লোকেশনটা আমি দিয়ে দিব, প্লাস কিছু আমি ভিডিওসগুলো যে এভরিথিং দিয়ে দিব। সো এই সাইটটা হচ্ছে বেসিক্যালি AWS এর আমরা কিছু ফিচার নিয়ে আমরা বলবো। অ্যাজোর যেহেতু তোমরা দেখলা, সো আমরা যেটা করি, আমরা AWS-টাকে একটু পরে বলি, আমরা অ্যাজোরটাকে বলি, সো দ্যাট আমরা লেকচারের সাথে আমরা ওটাকে একটু ডিফাইন করি, তারপর আমি AWS-এ তোমাদেরকে দেখাচ্ছি। রাইট, আমার মনে দ্যাট মেক সেন্স। হ্যাং অন। আচ্ছা, সো আমরা যেটা অ্যাজোরের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, সো অ্যাজোরে আমরা এই কয়টা জিনিস আমরা কভার করব। ডেটা ডিজাইন ডিসিশনস, আমরা অলরেডি মাইগ্রেশন মডেল নিয়ে কাজ করছি বা বলছি, এন্ড এভরিথিং। কম্পিউটার ডিজাইন ডিসিশনস, স্টোরেজগুলো কিভাবে হয়, বেস্ট প্র্যাকটিসগুলো কি, নেটওয়ার্ক ডিজাইন কিভাবে সম্ভব, এবং নেটওয়ার্ক ডিজাইনগুলো হাউ ইউ ক্যান ডু ইট, বেস্ট প্র্যাকটিসেসগুলো কি, গাইডলাইন্স অ্যান্ড এভরিথিং উই উইল ডিসকাস। হ্যাঁ, সো আমি এই স্লাইডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, বিকজ ইট ওয়াজ অ্যাজুরের ডকুমেন্টস, একটা ইউটিউবে আছে, আমাদের ক্লাউড ক্রিয়েটিভ ইউটিউবের চ্যানেলে। হ্যাঁ, বাট এই ভিডিওটা তোমরা পাচ্ছ, কিন্তু আমি স্লাইডসগুলো শেয়ার করতে পারবো না বিকজ অফ কমপ্লায়েন্স অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, তো আমরা ক্লাউড মাইগ্রেশন স্ট্র্যাটেজির মধ্যে আমরা অলরেডি উই নো দ্যাট কোন কোন জিনিসগুলো নিয়ে ক্লাউড মাইগ্রেশন করা যায় বা বোঝা যায়, আইডেন্টিফাইগুলা কি, ওয়ার্কলোডসগুলা কি, কি কি অ্যাসেসমেন্ট করতে পারা যায়, এবং দেন মাইগ্রেশন প্ল্যানগুলো আমরা কীভাবে সাজাবো, হাউ উই মুভ দ্য ডেটা, অপটিমাইজ দ্য ওয়ার্কলোডস, সিকিউরড দি মাইগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো কীভাবে আমরা সিকিউরিটি চিন্তা করবো, অ্যান্ড প্ল্যান টু মডার্নাইজ, যে অ্যাপ্লিকেশন কীভাবে আমরা মডার্নাইজ করবো, ডেটাবেস কীভাবে স্ট্রাকচার করবো অ্যান্ড সাজাবো, অ্যান্ড আদার্স। সো কাস্টমাররা যখন এইগুলা অনেক কিছুই তোমাদেরকে হয়তো আমরা বলছি, বাট তারপরে আমরা একটু ভেঙে নিই, বিকজ আমরা যেহেতু অ্যাজোরটা শেষ করলাম ডেমোতে, ওটার সাথে একটু রিলেট করার সুবিধা হবে। সো আজকে তোদেরকে ফারহান দেখিয়েছে যে ভার্চুয়াল মেশিন, ডেটাবেস, ডেটা অ্যাপ্লিকেশনস কীভাবে অ্যাজোরে থাকে। সো নর্মালি কাস্টমার যখন চিন্তা করে, ওয়েন উই টক, মানে দে ওয়ান্ট টু টক or they want to move their applications, বা let's say workloads, অথবা কাস্টমার চিন্তা করে যে ভাই আমরা কিভাবে ক্লাউডে মাইগ্রেট করতে পারি আমাদের ইনফ্রাস্ট্রাকচারস বা ভার্চুয়াল মেশিনস। সো মোস্টলি তারা এগুলো জিনিস চিন্তা করে, ভার্চুয়াল মেশিনস, ডেটাবেস, ডেটা। হ্যাঁ, ডেটা না থাকলে তার ডেটাবেস হচ্ছে না। সো ডেটাগুলা অ্যাপ্লিকেশন যখন মাইগ্রেট করে, সো অ্যাপ্লিকেশনস সবগুলাকে ক্লাউডে কীভাবে তারা মাইগ্রেট করে, কাস্টমার আর লুকিং ফর দিস কাইন্ড অফ infrastructures or this kind of areas to migrate. এখন মাইগ্রেশনের স্ট্র্যাটেজি আমরা অলরেডি তোমাদেরকে বলছি, একটা ফ্রেমওয়ার্কস এন্ড আদার্স, বাট নর্মালি ওইটাকে যদি একটু রিক্যাপ করি, ইট হ্যাজ টু হ্যাভ এ স্ট্র্যাটেজি। তুমি কোন স্ট্র্যাটেজিতে মাইগ্রেট করবো, সবারই একটা স্ট্র্যাটেজি থাকে, তাই না? যে আমরা ক্লাউড কম্পিউটিং করতেছি, স্যারের ক্লাসে আমার স্ট্র্যাটেজি কি টু গেট দ্য গুড মার্কস, অথবা আমরা অন্য একটা ক্লাস করছি, আই হ্যাভ টু চেঞ্জ মাই স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো কোনো ক্লাসের স্ট্র্যাটেজি থাকতে পারে খালি বই পড়বো আর কোয়েশ্চেন আসলে বইগুলা লিখে দিব। আবার আমাদের হয়তো ক্লাসের স্ট্র্যাটেজি না, আমি কনসেপ্টটা ক্লিয়ার করি বিকজ অফ দ্য কেস স্টাডিজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড এভরিথিং। হ্যাঁ, সো কনসেপ্টটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি টু গেট এ গুড মার্কস অর টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সো স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যানিং, যে আমরা কীভাবে এটাকে প্ল্যান করবো, হাউ উই ক্যান প্ল্যান, যে কোন কোন বিজনেস অবজেক্টসগুলো আমাদের যাবে, আউটকামস অ্যান্ড আদার্স হবে, মানে বিজনেসগুলোকে আমরা প্ল্যানিং করলাম এবং আউটকামসগুলো কি, রেডি হচ্ছে how we can prepare or get our people ready for this environment change. আচ্ছা, কেউ কি বলতে পারবা যে ইনভায়রনমেন্ট চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? মানে আমরা তো বলতেছি ক্লাউড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক অন অ্যাজোর অর ফর অ্যাজোর, মাইক্রোসফট অ্যাজোর। সো এনভায়রনমেন্টাল চেঞ্জ কি? আমরা তো এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে পড়ছি না, আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়ছি, টেকনোলজি নিয়ে। ওয়াই we call it environment change? Because customer used to na cloud use করে, I'm not sure. আচ্ছা, ওকে, এনিওয়ান? আর কি আসো বলতে পারো যে
Sir, are you just asking Uh, the change of environment in this or the IT sector or something হ্যাঁ like মানে that? এখানে In that case, yes sir, I'm asking that. it's like, sir, people are not used to. We're not used to with this cloud or something which we can access from anywhere. They were used to hard disks, CDs, and this. And from that point of view, they have changed and they have came to see this change nowadays with the cloud. Does the environment change? Maybe that's the thing which I understand. আচ্ছা, Changing okay. the medium of things. Changing the Medium of uses. Like আচ্ছা as I এটা said, হচ্ছে that কি things হ্যাঁ we used were. Okay, sir. Please continue. হ্যাঁ না environmental change is something, হ্যাঁ কিছু কিছু তোমাদের সাথে রাইট, বাট environment change is like তুমি এখন বাংলা ভাষায় যদি বলো তুমি একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টে ছিলা, তোমার সার্ভারটা তুমি দেখতে পারতা সকালবেলায় আদার রাইট, সকালে উঠে তুমি সার্ভারটা দেখতে অনেকে মানে অনেকে ল্যাপটপের মধ্যে যত বেশি ডাস্ট পড়ে তত বেশি মনে করে ল্যাপটপটি ইউজ হচ্ছে না আদার্স, বাট অনেকে আবার এটা হয় যে কোন একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে অলওয়েজ দে ক্লিন দ্য ল্যাপটপস এন্ড এভরিথিং। হোয়াট আই ওয়ান্ট টু সে, ল্যাপটপের ডাস্ট বা সার্ভারের ডাস্ট অথবা সার্ভার ইটস সামথিং লাইক দ্য মোর অ্যাটাচমেন্ট। সো ক্লাউডে তো তুমি সার্ভার দেখতে পাচ্ছ না কোন র্যাকে তোমার সার্ভারটা আছে, কোন লাইট জ্বলতেছে, হ্যাঁ বা কি। সো এটা কিন্তু একটা মানুষ হয়তো একভাবে দেখে আসতেছে, সেটা চায় না। আর এই জিনিসটাকে কেনই বা আমরা এই 2 মিনিট বা 3 মিনিট ধরে বলতেছি, বিকজ once you work with the cloud you will hear a lot of stuff like environmental change, হ্যাঁ কি একটা আকাশের মধ্যে আছে, হ্যাঁ আমরা বুঝি না। হ্যাঁ আমাকে তো অনেকে এখনো বলে যে ও নাশিদ তুমি তো মনে হয় আইক্লাউডের বিজনেস করো। সো আই ওয়াজ লাইক what the heck, মানে আইক্লাউড মানে কেমনি কি আইক্লাউড। সো মানে আমার তখন আমি একটা সময় খুব বেশি পিস্ট অফ হয়ে যেতাম যে আইক্লাউড কেন, ক্লাউডের বিজনেস। বাট আমার ফ্রেন্ডের না বলে আরে ভালো তো, স্টিভ জবসের ভাইটাই বলতেছে আইক্লাউড এন্ড আদার্স, দেন আই রিয়েলাইজ ওকে হ্যাঁ জি জি আইক্লাউড এন্ড আদার্স। সো পিপল যেভাবে বলেন যেভাবে ইয়ে করে, সো এটা লট অফ এনভায়রনমেন্ট চেঞ্জ। মানুষ এখনো বলে মনে করে যে ক্লাউড মানে হচ্ছে হোস্টিং। তো আমাকে জিজ্ঞেস করে আচ্ছা হোস্টিং বিজনেস করেও চলতে পারতেছো বা আদার্স, but they don't have the big pictures. The guys, you have the big picture. So environmental change is very important. যে তোমার জিনিসগুলা কিভাবে ক্লাউডে যাবে and how you can relate তোমার people, cultures and everything. সার্ভারগুলো আসতেছে না বা তোমার সব কাজ হচ্ছে, ব্যাকআপ অটোমেটিক হচ্ছে বা অটোমেটিক না হলেও টেক কেয়ার করার জন্য some other people is there, right? সো এটা আচ্ছা একটা মিনিট আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি, আমাদের ওথায় একজন আছো তোমার পরীক্ষা দেওয়ার, কে ছিল যিনি এক্সামের জন্য? Sir, I mean, হ্যাঁ মুস্তফা, তুমি একটা কাজ করো, ওই যে আমাদের কুইজ 2-তে দেখবে একটা কেস স্টাডি আছে। okay. হ্যাঁ মানে অলরেডি সবাই যেটা পার্টিসিপেট করছে তুমি ওটা পার্টিসিপেট করো, বিকজ এই কোয়েশ্চেন কমন পড়ার কিছু নাই, ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন। হ্যাঁ আর ওইটা একটা কেস স্টাডি আছে, ওটা তুমি ইউ ক্যান স্টার্ট, ইউর টাইম স্টার্টস ফ্রম 8 to 9:30। All right, sir. তুমি কুইজটা পড়ো, পড়ার পরে আমরা মাঝখানে কোনো একটা ব্রেক টেক দিলে বা কোনো কোয়েশ্চেন থাকলে তুমি আমাকে বলো, বাট ইটস প্রিটি সিম্পল, সেলফ এক্সপ্লেনেটরি। All right. Alright, sounds good. So environment change is very important, then you adapt. Adapt কি? Adapt হচ্ছে যে how you change your mindsets and everything in the business process. Mindset তো গেল তোমার environment change and everything. But adaptটা হচ্ছে তোমার প্রসেস গুলা, তোমার বিজনেস নলেজ গুলা, তোমার বিজনেসের বিহেভিয়ার গুলা, হ্যাঁ কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তো মাইগ্রেশনের সময় ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে টু কিপ ইট সিম্পল অ্যান্ড যত বেশি কম চেঞ্জ করার দরকার হয়। আমরা যারা ক্লাউড সার্ভিস প্রোভাইডার হিসেবে এই পাশ থেকে কাজ করছে, এই পাশ থেকে মানে ফ্রম দ্য আদার সাইড অফ দ্য টেবল, দ্য সাকসেসফুল প্রজেক্টস ইজ সামথিং যেটাতে যত কম বেশি কাস্টমার এন্ডে চেঞ্জ করা লাগতেছে, বিকজ নোবডি ওয়ান্টস টু এমব্রেস দ্য চেঞ্জ। সো এটা আমার মাইক্রোসফটের স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কস অ্যান্ড আদার্স, সেটা হচ্ছে যে তোমার ডিফাইন স্ট্র্যাটেজি, প্ল্যান, রেডি অ্যান্ড অ্যাডাপ্টের মধ্যে কি কি পড়তেছে, মাইগ্রেট and innovate. Innovator মধ্যে guide, best practice, process improvement, expand the scenarios, workload গুলাকে কিভাবে migration করবা, first workload migration, second workload, phase by phase approach and everything. Govern হচ্ছে তুমি কিভাবে governance
বা বেঞ্চমার্ক গুলা করবা, ম্যানেজ করবা, বিজনেস অম্পোনেন্টস অথবা অপস ম্যাচুরিটি গুলা, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা অলরেডি উই টকড ইন প্রিভিয়াস ক্লাসেস। আচ্ছা, কমন ওয়ার্কলোড এক্সাম্পলস, লাইন অফ বিজনেস, কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি। শেয়ার করেছেন কাজ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না ম্যাডাম। ও স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওকে। I thought স্যার এমনি ডিসকাস করতেছে। ও না না, ওকে। নিউ বিগিনিং এ সেটাই ভেবেছিলাম। নাও ইউ ক্যান সি। জি স্যার। আচ্ছা, Yes, sir. সো ওকে, আমরা তো এটা অলরেডি আমরা জানি যে মাইগ্রেট, অর্গানাইজ অ্যান্ড গভর্নেন্সটা কি। আমরা উই টক অ্যাবাউট আদার জায়গাতে। সো মাইগ্রেটের ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্কলোড মাইগ্রেশন ইজ সামথিং যে তুমি মাইগ্রেশনগুলোও কিন্তু সবাই ওয়ান শট অফ মাইগ্রেশন করে না, ইট হ্যাজ টু কাম আ ফেস টু ফেস, ফেজ বাই ফেজেস। মানে আমরা যদি এক বাসা থেকে আরেক বাসায়, আমরা উত্তরায় থাকতেছি, উত্তরা থেকে সেক্টর 4 থেকে আমরা রাস্তার ওই পাশে সেক্টর 3-তে যাচ্ছি ধরো, ফর এক্সাম্পল। সো ইউ ডোন্ট হ্যাভ টু একবারে সব যাচ্ছি না, আমরা ফেজ বাই ফেজ অ্যাপ্রোচে যাচ্ছি। সো মাইগ্রেশনের ক্ষেত্রেও ইট হ্যাজ টু বি ফেজ বাই ফেজ। যারা একটা ওয়েবসাইট মাইগ্রেশন হচ্ছে তার আবার ফেজ বাই ফেজ নাই, কিন্তু ধরো অনেকগুলো অ্যাপ্লিকেশন হলে ডেফিনেটলি ফেজ বাই ফেজ। আবার একটা ওয়েবসাইট ইজ আ হেভি ডিউটি, দ্যাট ওই ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে আছে, ওই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট ডেলিভারি হয় ইউটিউবের মতো, and robust, people are using it, তখন কিন্তু একটা ফেস বাই ফেস অ্যাপ্রোচে যায়। আর নর্মালি একবারে গেলেও ইউ হ্যাভ টু হ্যাভ লাইক এ রোল ব্যাক প্ল্যান, যদি কোনো কারণে এই মাইগ্রেশনটা সাকসেসফুল না হয়, দেন হোয়াট টু ডু অ্যান্ড আদার্স। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ রোল ব্যাক প্ল্যান। সো লাইন অফ অ্যাপ্লিকেশনস বা ওয়ার্কলোডস, কমন ওয়ার্কলোডস এক্সাম্পলগুলোর মধ্যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশনস, লাইন অফ বিজনেস অ্যাপ্লিকেশনস, data analytics, global distributed solution, highly scalable solutions। এটাকে মোর জেনারিক ভাবে এটা ইউজ করা হচ্ছে। লাইন অফ বিজনেস অ্যাপ্লিকেশন মানে যে বিজনেসের উপরে কোম্পানি রান করতেছে, হ্যাঁ, দ্যাটস আর ভেরি ক্রুশিয়াল। কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন, ধরো একটা অ্যাপ্লিকেশন বানানো হলো ওই কোম্পানির, সেটাকে মাইগ্রেট করা। যেমন যদি আমরা উবারের পয়েন্ট অফ ইউজ করি, উবারের অ্যাপ্লিকেশনটা যদি মাইগ্রেট করতে চায়, কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন, বাট এই উবারের পিছনে হয়তো তাদের ইআরপি, আদার সলিউশনগুলো আছে, অ্যাকাউন্টিং, পেরোলস অ্যান্ড আদার্স, দ্যাটস আ লাইন অফ অ্যাপ্লিকেশন। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, উবার ধরো গুগলের থেকে ম্যাপ কিনছে, হ্যাঁ, সো দ্যাটস থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। ডেটা অ্যানালিটিক প্ল্যাটফর্মস, ধরো উবারের সাথে মাইক্রোসফটের একটা এগ্রিমেন্ট আছে, পাওয়ার বিআই বা ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম করছে, সেটাকে মাইগ্রেট করলে এটা গ্লোবালি ডিস্ট্রিবিউটেড সলিউশন। ধরো বিকাশের সাথে একটা কাজ করতেছে, বা এই ট্রাফিকগুলোকে ডিস্ট্রিবিউটের জন্য কাজ করছে, ফেসবুক, গুগলস অ্যান্ড আদার্স, সেটা হাইলি স্কেলেবল সলিউশনস। লাইক উবারের ধরো ম্যাপটা না, উবারের যে কম্পিউট যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে ধরো লেটস সে কম্পিউটস, পাওয়ার্স অ্যান্ড লজিক্সগুলা, সেটা হচ্ছে হাইলি স্কেলেবল সলিউশন। সবগুলোকে কমন ওয়ার্কলোড অ্যাপ্লিকেশন এক্সাম্পলের মধ্যে পড়ে। স্যার লাইন অফ বিজনেস অ্যাপ্লিকেশনটা একবার রিপিট করবেন, কারণ বাকিগুলোর সাথে আগে মোটামুটি ফ্যামিলিয়ার হয়েছি, লাইন অফ বিজনেসটা আমার পুরো ক্লিয়ার না। আচ্ছা, লাইন অফ বিজনেস মানে কি, ধরো লেটস সে তোমার একটা ই কমার্স কোম্পানি আছে। আচ্ছা, লেটস ফরগেট অ্যাবাউট দ্য ই কমার্স। তোমার হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, হ্যাঁ, সো তুমি গার্মেন্টসের বিজনেস করো, হ্যাঁ। এখন গার্মেন্টসের বিজনেসে ডেফিনেটলি কোনো ইআরপি সলিউশন আছে যেটা ম্যানুফ্যাকচারিং এর পোর্শনগুলা করে, ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ। আচ্ছা, এটা ধরো টাফ এক্সাম্পল হয়ে যাচ্ছে হয়তো। আচ্ছা, লাইন অফ বিজনেসটা কি, ধরো যে লেটস কল ইট, তোমার একটা রেস্টুরেন্ট আছে, ওকে। সো তোমার একটা রেস্টুরেন্টে, তুমি একটা রেস্টুরেন্টের বুকিং এর জন্য একটা অ্যাপ্লিকেশন বানাইছো, হ্যাঁ। সেই অ্যাপ্লিকেশনটা উপরে বেস করে তোমার পুরো রেস্টুরেন্টের বিজনেসটা চলে, হ্যাঁ। সেই অ্যাপ্লিকেশন একটা পোর্শন কাস্টমার ইউজ করে, একটা পোর্শন তোমার ফুল বিজনেস তুমি দেখতেছো, ইউ আর দি ওনার অফ দ্যাট। এই পোর্শনটা কাস্টমার ইউজ করতেছে, মডিউলস অর সাব ফাংশনস অর সাব মডিউলস, সেটা হচ্ছে কাস্টমার ফেসিং ইনফরমেশন। আর হোল অ্যাপ্লিকেশন যেটার উপরে তোমার বিজনেস ডিপেন্ডেন্ট, সেটা তোমার লাইন অফ বিজনেস অ্যাপ্লিকেশনস, যেটা তোমার কোনো কারণে তুমি এটাকে ডাউন চাও না, ইটস অলওয়েজ রানিং, হ্যাঁ। হ্যাঁ, একদম রাত্রেবেলা যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়,
তারপরেও অর্ডার টর্ডার যদি তুমি সারা রাত অন করে রাখো ফুড পান্ডা দিয়ে, হ্যাঁ লেটস সে, তাহলে কিন্তু তুমি কোনো সময় বিজনেস বলতে পারো। যেই মানে আমরা বাংলায় বলি না যে রুটি রোজগার, বলে না যে আমি বিজনেসটা করে আমার রুটি রোজগার হয়, মানে মাই ব্রেড অ্যান্ড বাটার কামস দ্যাটস আ লাইন অফ বিজনেস। আমি কি তোমাকে বুঝতে পারছি? দ্য কোর পার্ট অফ দ্য বিজনেস, না, যেটা সব সময় হ্যাঁ, মানে যেটা তুমি কম্প্রোমাইজ করতে পারবে না। হ্যাঁ, সো তোমার কোর পার্ট অফ ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে সিজিপিএ জিপিএ, হ্যাঁ, যেটা তুমি কম্প্রোমাইজ করতে পারবে না। কোর পার্ট অফ বিজনেস হচ্ছে তুমি ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, স্যারদের রেসপেক্ট করবা, স্যাররা তোমাদেরকে শিখাবে, দ্যাটস আ কোর। এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। কোনো ক্লাসে তোমাকে বলবে না যে আচ্ছা এই ক্লাসে গ্রেড না পাইলে কোনো সমস্যা নাই, হ্যাঁ। সো মানে লাইন অফ বিজনেস ইজ সামথিং ইউ ক্যানট চেঞ্জ অ্যান্ড দ্যাটস ইউর ব্রেড অ্যান্ড বাটার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট টেকনোলজিস যেটা মাইগ্রেট করা যায় সেটা হচ্ছে অ্যাজুরের ক্ষেত্রে এই কাজগুলো নিয়ে করে, এসকিউএল সার্ভার, লাইনেক্স, এসএপি অন অ্যাজুর, অ্যানালিটিক্স এন্ড এভরিথিং। মাইগ্রেশন স্ট্র্যাটেজিস, ট্রিগার্স, এগুলো আমরা অলরেডি বলছি আগে, বাট এই পার্টটা ইজ একটু ইম্পর্টেন্ট। যে ধর এটা আমরা অ্যাজুরের কেসে বলছি, কিছু কিছু মাইগ্রেশন ট্রিগার হয়। ইউ নো হোয়াট মাইগ্রেশন ট্রিগার ইজ লাইক? আমার মাথা ব্যথা হইতেছে, হ্যাঁ, সো মাথা ব্যথা হলে কিন্তু ডাক্তাররা জিজ্ঞেস করে কি আচ্ছা একটা প্যারাসিটামল খায় না, তো প্যারাসিটামল খেলে আমার কিছুক্ষণ সময়ের জন্য কমতেছে, আবার এটাকে বাড়তেছে। দেন ডক্টর উইল আস্ক, ক্যান ইউ টেল মি ইউর লাইফস্টাইল, আপনি কি করছেন না করছেন? তুমি বললা যে আমি আজকে সারাদিন রোদে ছিলাম, আমি পানি কম খাইছি, বা আমি আমার ফ্লুইডস কম হয়েছে, আমি রোদে ছিলাম, চশমা পরি না, এন এভরিথিং। সো ডক্টর উইল ফাইন্ড ইয়োর মাইগ্রেশন, নট দি মাইগ্রেশন, ইটস ইয়োর মাইগ্রেন বা মাথা ব্যথার ট্রিগারগুলা। হ্যাঁ, সো এই এখন ক্লাউডের ক্ষেত্রে মাইগ্রেশন ট্রিগারগুলা কি, কেন তুমি মাইগ্রেট করবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা এটা নিয়ে কোনো কাস্টমারের সাথে কথা বলবা বা কোনো একজন বলবে যে আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ট্রিগার আউট। সো কাস্টমার্স বা কোম্পানিজ উইল চেক, যখনই তার কস্ট সেভ করার ব্যাপার হবে, কমপ্লেক্সিটিকে রিডিউস করার ব্যাপার হবে, অপটিমাইজ অপারেশন করার দরকার হবে, অথবা বিজনেস অ্যাজিলিটিটাকে বাড়ার দরকার হবে, তখন সে চিন্তা করবে মাইগ্রেশন, তখন সেগুলাকে আমরা বলি মাইগ্রেশন ট্রিগার্স। আর ইনোভেশন ট্রিগার হচ্ছে যে হ্যাঁ, আমরা মাইগ্রেশন ট্রিগার তো আছে, আমি এগুলো সেভ কস্ট এভরিথিং করলাম, ক্লাউডে গেলাম, আমার ফার্স্ট ট্রিগার পয়েন্টটা হলো। দেন আই টক অ্যাবাউট দ্য ইনোভেশন সিকার, আমি নতুন একটা এআই আনতে চাচ্ছি, আমি নতুন করে ডেটা অ্যানালিটিক্স আনতে চাচ্ছি, আমি এআই নিয়ে এসে আই উইল ডিসরাপ্ট দ্য মার্কেটস। হ্যাঁ, আমি ট্রান্সফর্ম প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসগুলোকে আমি আরো মোর ফ্লেক্সিবিলিটি করছি, আমি ডকার, কুবারনেটস, ক্লাস্টার্স বা ক্লাউডের একদম ডিয়ার সাইটস অ্যান্ড এভরিথিং আমরা করতেছি, সেটা হচ্ছে আমাদের ইনোভেশন ট্রিগার্স। আর মাঝখানেটা হচ্ছে প্রিপেয়ার ফর নিউ ক্যাপাবিলিটি স্কেল মিট ডিমান্ড, এটা মাঝখানে রাখছে, মানে এটা এখানেও হতে পারে এখানেও হতে পারে। সো দিজ আর দি তোমার মাইগ্রেশনের মোস্ট ট্রিগার্স। যখন কোনো কাস্টমার জানতে চায় ক্লাউডে গেলে আমার কি হবে বা কেন আমি বুঝতে পারছি না, বাট আমি সেভ কস্ট করতে চাই, তখন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, দিস ইজ দ্য টাইম উই ক্যান টক অ্যাবাউট মাইগ্রেশন ট্রিগার্স। এই পোর্শনটা আমরা অলরেডি বলছি যে প্ল্যানটা কিভাবে হবে না, আদারগুলোতে আমরা এটাকে স্কিপ করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাপ্রোচগুলো অলরেডি কোনো না কোনো জায়গায় আছে। আচ্ছা, এটা আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে যেমন ধরো তোমাদের কাছে টোটাল ফারহান তোমাদেরকে আজকে প্রাইসিং ক্যালকুলেটর দেখাইছি। সো আরো কিছু মাইগ্রেশনের জন্য দরকার পড়ে। সো অ্যাপ্লিকেশনে যখন আমরা কথা বলছি, যখন অ্যাপ্লিকেশনের কথা বলার জন্য দেয়ার আর লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন উই হ্যাভ টু কনসিডার কোনগুলোকে আমরা ওয়ার্কলোডকে মাইগ্রেট করবো। ভিএম অ্যান্ড সার্ভারগুলার ক্ষেত্রে লিস্ট ডাউন করতে হবে যে কোন ভিএমগুলো আমরা রান করতে চাই ক্লাউডে, আমার ডেটা সোর্স কি, কোন কোন জায়গাতে ডেটা আসতেছে। আমার যদি বিকাশ থেকে আমি টাকা কাটি, বিকাশ ক্যান বি এ ডেটার সোর্স। হ্যাঁ, তো সেই ডেটা সোর্সের সাথে কিন্তু আমাদেরকে একটা হিসাব মিলাইতে হয় যে মাস শেষে বিকাশ বলতেছে আমাদের এই টাকাটা বিকাশ পায়, এই টাকাটা আমরা পাই, এই রিকনসিলেশন গুলো কিন্তু ডেটা সোর্স থেকে হয়। হ্যাঁ, আবার ডেটা সোর্স হচ্ছে কিভাবে, তুমি একটা ওয়্যার হাউসের থেকে মাল অর্ডার দিতেছো, সো বা একটা জায়গা থেকে তুমি মাল নিয়ে আসতেছো, অথবা তুমি তোমার ই কমার্স কোম্পানি, তুমি বিকাশের সাথে কাজ করতেছো পেমেন্ট নিয়ে, আবার তুমি ওয়্যার হাউসের পোর্শনটা আরেকজনকে দিছো, আবার তোমার ট্রান্সপোর্ট গুলা বা তোমার ডেলিভারি গুলা করছে পাঠাও বা সহজের মতো ডেলিভারি, অথবা রেডেক্স, পেপার ফ্লাইয়ের মতো, সেগুলো কিন্তু তোমার ডেটা সোর্স।
ডিপেন্ডেন্সি হচ্ছে যে মাইগ্রেট করতে গেলে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ডেফিনেটলি ডেটা সোর্স, ভিএম, অ্যাপ্লিকেশন সবগুলোকে কনসিডার করতে হয়। আর মাইগ্রেট করার জন্য একটা টুল আছে, অ্যাজোর বানিয়ে আছে, হচ্ছে অ্যাজোর মাইগ্রেট। আর এটা করার আগে অনেকে চিন্তা করে টোটাল কস্ট অফ ওনারশিপ কি। এখন যখন তোমাকে তোমার প্যারেন্টস আইবিতে ভর্তি হয়েছে, সবারই একটা প্ল্যান থাকে যে আসলে আমার ছেলে বা মেয়ে আইবিতে পাশ করে এই জায়গায় যেতে চায়, এই চাকরি করতে চায়, মাস্টার্স করতে চায়। হ্যাঁ, সো ওইটা চিন্তা করে, যখন সে চিন্তা করে, কিন্তু হ্যাঁ, মোস্ট অফ দ্য প্যারেন্টস হয়তো চিন্তা করছে যে হ্যাঁ আমার বছরের শেষে কত টাকা দেওয়া লাগবে, মাসে মানে প্রত্যেক সেমিস্টার কত টাকা লাগবে, মাসের খরচ কিরকম। সো দোজ আর ইয়ার টোটাল কস্ট অফ ওনারশিপ। প্রাইসিং ক্যালকুলেটর অলরেডি দেখাইছে। কস্ট ম্যানেজমেন্ট অলরেডি ফারহান তোমাদেরকে বলছে, কস্ট ম্যানেজমেন্ট হাউ ইউ ম্যানেজ দি কস্ট, এটাকে কস্টটাকে যাতে মিনিমাইজ করা যায় সেটা। সো রেশনালাইজেশন হচ্ছে দের আর কাপল অফ আওয়ার্স, যেটা আমরা অলরেডি লিফট অ্যান্ড শিফটের কথা বলতেছি। সো লিফট অ্যান্ড শিফটের কথা কিছুটা বলা আছে, বাট লিফট অ্যান্ড শিফটের মধ্যে আরো কিছু আর আছে, যেমন রিফ্যাক্টর, রিভাইজ, রিবিল, রিপ্লেস। সো লিফট অ্যান্ড শিফট আমরা তো বুঝতেই পারছি এটা মডারেট টু কমপ্লেক্স, মানে জাস্ট তুমি উঠে একটা জায়গায় দিলা। আর রিফ্যাক্টর একটু বেশি মডারেট থেকে কমপ্লেক্স, যেটা আরডিএস অ্যাপ্লিকেশনসগুলো নিয়ে কাজ করতেছে। আবার রিভাইসের ক্ষেত্রে এটাও একই, কমপ্লেক্স অ্যান্ড মডারেট। বাট এক্সাম্পল অফ দ্য ওয়ার্কটোস হচ্ছে রিভাইসের ক্ষেত্রে লিগাসি অ্যাপ্লিকেশন, মানে যেটা অনেক পুরোনো অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে তোমাকে রিভাইস করতে হয়। লিগাসি অ্যাপ্লিকেশনের জন্য বিল করতে হলে তোমাকে রিবিল করতে হয়। রিপ্লেস করতে গেলে লিগাসি অ্যাপ্লিকেশনগুলোর জন্য রিপ্লেস করতে হয়। আর রিফ্যাক্টরে কিছু চেঞ্জ করতে হয়, যেমন ডেটাবেস, ওয়েব অ্যাপ্লিকেশনে বা ডেটাবেস, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটাবেসে কিছু ডিফারেন্ট শিফটে কাজ করতে হয়। বেনিফিটস, ডেভঅপস অটোমেশন, এখানে কিছু ডেভঅপস অটোমেশন, সিডিসিআই পাইপলাইন বা আদার্স করা হচ্ছে। আর বেনিফিটস হচ্ছে এটা প্রুভেন, কুইক অ্যান্ড কন্টিনিউয়াস সাপোর্ট। আবার সেমি অপটিমাইজ অ্যান্ড কন্টিনিউয়াস সাপোর্ট, অপটিমাইজ, ফুললি অপটিমাইজ, এটা হচ্ছে স্যাস এনভায়রনমেন্টের জন্য রিপ্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এগুলাকে বললাম যে রিফ্যাক্টর আর্কিটেক্ট বলা কি, বাট তোমার অ্যাজুর মাইগ্রেট হচ্ছে একটা মাইগ্রেশন টুল, যেটা তোমার অন প্রেমিসিস থেকে অ্যাজুরে মাইগ্রেট করতে পারে। হ্যাঁ, তুমি এসকিউএল সার্ভারে আসো, তুমি এখানে যে এসকিউএল ম্যানেজ সার্ভিসে যেতে চাও, তুমি অ্যাপ্লিকেশন টায়ারে আসো হচ্ছে নোট জিএস বা জাভার অ্যাপ্লিকেশন, তুমি অ্যাজুরের আইএসভিএম এর মধ্যে তুমি এগুলোকে ইনস্টল করলা। পোস্টগ্রেস মাইস্কুয়েল অ্যাজুর ডেটাবেস সার্ভিস বা পোস্টগ্রেস সার্ভিস বা মাইসিকুয়েল সার্ভিসের মধ্যে তুমি এটাকে মাইগ্রেট করলা। এই মাইগ্রেটে হেল্প করলে হচ্ছে অ্যাজুর মাইগ্রেট এই ভিএম গুলাকে। আর অ্যাজুর ডেটাবেস মাইগ্রেশন সার্ভিস এটা আলাদা একটা সার্ভিস, যেটা ডেটাবেস গুলোকে মাইগ্রেট করে। ভিএম মাইগ্রেট হলো, ডেটাবেস মাইগ্রেট হলো। এনি কোয়েশ্চেন? স্যার এই মাইগ্রেশন সার্ভিসগুলো কি আলাদা কস্ট করবে? অফকোর্স, তুমি যখন এই আইশোর মাইগ্রেট সার্ভিসটা নিবা, দে হ্যাভ দ্য ডিফারেন্ট কস্ট। হ্যাঁ, আবার হ্যাঁ, বিকজ তুমি এটাকে ম্যানুয়ালি মাইগ্রেট করতে পারো। হ্যাঁ, তুমি সার্ভিস নিলা না, ম্যানুয়ালি মাইগ্রেট করলা। তুমি এখানে ডট নেট আছে, এখানে একটা ডট নেট ভিএম এর মধ্যে ইনস্টল করলা, অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে এখানে কপি করলা। দেখলা অ্যাপ্লিকেশনের সবগুলা কমিটগুলো ঠিক আছে কিনা, লাইনগুলো ঠিক আছে কিনা, কোডগুলো ভেঙে গেছে কিনা, অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো রান হচ্ছে কিনা। মাইগ্রেশন করলেই দেখবা যে ছবিগুলো ভেঙে যাচ্ছে, ডেটা ঠিকমতো আসতেছে না। এগুলো হচ্ছে কমন স্ট্রাকচার্স। সো দিস ইজ ডিফারেন্ট। ম্যানুয়াল করলে একরকম, অ্যাজুর মাইগ্রেট করলে একরকম। এটা হচ্ছে অ্যাজুর ডেটাবেস সার্ভিসেস, ডেটাবেস। তুমি পোস্টগ্রেস থেকে অ্যাজুর পোস্টগ্রেসে গেলা। আবার তুমি ক্রস মাইগ্রেশনও হয়, মানে তোমার ক্রস মাইগ্রেশন ছাড়াও যেটা হচ্ছে তোমার পোস্টগ্রেস থেকে তুমি গেলা মাইসিকিউএল গেলা, সেটা হচ্ছে এই ডেটাবেস সার্ভিস দিয়ে কাজ করে। এন্ড ডেফিনেটলি দে আর নট তোমার ফ্রি। আচ্ছা স্যার, সার্ভিস নিয়ে ধরেন ওরা মানে গ্যারান্টি করবে যে তোমার এটা ঠিকঠাক ভাবে চলবে হ্যান ত্যান। হ্যাঁ, তুমি যখন টাকা পয়সা কমানোর জন্য কাস্টমার বলছে ভাই আই ডোন্ট নিড দ্যাট মাইগ্রেট, বা কাস্টমার জানেও না ভাই মাইগ্রেট, বাট তার বাজেট কম, দেন ইউ হ্যাভ দি ম্যানুয়াল মাইগ্রেশনস এন্ড এভরিথিং। আর সার্ভিস তুমি নিলে ও অ্যাপেল টু অ্যাপেল বলবে যে তোমার এখানে এতগুলো রো ছিল, ডেটাগুলো এখানে আসে, এই প্রবলেম আসে, এই বাগ আসছে এন্ড এভরিথিং। একটা হচ্ছে তুমি অটোমেটেড করলা ফুললি, আর একটা হচ্ছে তুমি ম্যানুয়ালি করলা বেসড অন ইউর বিজনেস রিকোয়ারমেন্টস। রাইট। সো আমরা যখন রিফ্যাক্টরের কথা বলছি, রিফ্যাক্টর ইজ মোস্টলি ফর কন্টিনিউয়াস ইনোভেশন লাইক ডেভঅপস অ্যান্ড এভরিথিং। কোড প্রবাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। আবার এক্সাম্পল হচ্ছে রিফ্যাক্টর ইউর অ্যাপ্লিকেশন from Azure App Service or Azure Container Service, refactor your SQL Server with SQL and manage instance. So mostly refactors, so তোমার কোডগুলোকে অপটিমাইজ করা, চেঞ্জ করা যেখানে যেটা দরকার।
আবার আমরা যদি এটা রিফ্যাক্টর রিআর্কিটেক্ট তুমি নতুন করে কোডগুলোকে চেঞ্জ করলা, রেন করে ওই আর মতো করে ফিট করলা অ্যান্ড রিবিল্ড করলা। আর্কিটেক্ট হচ্ছে রিআর্কিটেক্ট, মানে কোডগুলোকে তুমি অপটিমাইজ করলা। রিবিল্ড হচ্ছে প্রথম একদম স্ক্র্যাচ মানে রিবিল্ড করলা। সো মোস্টলি আমরা আইএস প্যাস এন্ড মাইক্রো সার্ভিসের কথা বলছি। সো আইএসটা হচ্ছে আসলে রিহোস্ট, লিফট অ্যান্ড শিফট। রিফ্যাক্টর ইজ মোস্টলি অন দ্য কন্টেইনার, re-architect and rebuild mostly on the PaaS serverless microservices. আচ্ছা, এইটা আমরা স্কিপ করতে পারি, এমন কোনো ইম্পর্টেন্ট না, রাইট? উই ক্যান স্টার্ট দিস। সো ম্যানেজমেন্ট গ্রুপসের মধ্যে আমরা ডিফারেন্ট সাবস্ক্রিপশন আছে। সো এটাতে একটা সাবস্ক্রিপশন হতে পারে আইবির এক্সামস অ্যান্ড আদার্স। এটাতে একটা স্টুডেন্ট প্রোফাইলের সাবস্ক্রিপশন হতে পারে, যেটা আমাদের রিসার্চগুলো অ্যাড করছে। আবার এইটা যদি ধরো আইবির একটা অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ক্লাউডে। সো এই রিসার্চ গ্রুপের মধ্যে এসকিউএল সার্ভারটা কানেক্ট আছে, এখানে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে অ্যান্ড ইটস রানিং ফাইন। সো যেটা বলছিলাম যে একটা সাবস্ক্রিপশন থাকছে, একটা ওনার ও কন্ট্রিবিউটর এবং রিডার, তিনটা রোল থাকছে। ফারহান হয়তো তোমাদেরকে দেখাচ্ছে যে তিনটা রোলের কথা নিয়ে, যে ওনারগুলো কি করতে পারে, এভরিথিং, ম্যানেজ এভরিথিং, অ্যাক্সেস রিসোর্সেস, কন্ট্রিবিউটর হচ্ছে কন্ট্রিবিউট, অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস, রিডার শুধুমাত্র ভিউ করতে পারে, রিড অনলি অ্যান্ড ক্যানট মেক এনি চেঞ্জ। সো ল্যান্ডিং জোনটা হচ্ছে the term landing zone refers to an environment that has been provisioned and prepared to host workloads in a cloud environment like Azure. So landing zone হচ্ছে যেই জায়গাটাতে বা এনভায়রনমেন্টে প্রভিশন করা থাকে ক্লাউডের জন্য, এবং they can prepare to host the ওয়ার্কলোডগুলোকেও হোস্ট করার ব্যবস্থা করা যেতে পারে। অ্যান্ড এইটার পাশাপাশি যেটা হয় কনসিডারেশন ক্ষেত্রে কম্পিউট, নেটওয়ার্ক, স্টোরেজ অ্যান্ড ডেটা, এই মূলত এইগুলোই তো মাইগ্রেশনের মধ্যে হয়। তো কোনগুলো হচ্ছে রিসোর্স গ্রুপকে কনসিডার করতে হয়, ম্যানেজমেন্ট গ্রুপস, নেমিং স্ট্যান্ডার্ডগুলো কী হবে, সাবস্ক্রিপশন ডিজাইনগুলো কী হবে, ডিজাইন যদি না করি তাহলে পরে যে একটা প্রবলেম হতে পারে। আবার গভর্নেন্সের ক্ষেত্রে কস্ট মনিটরিং, পলিসি অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোস্টিং ডিসিশনস এটা এমন বেশি না, দিস ইজ মানে পুরানো একটা, নট বেশি পুরানো, কত বছরে। সো এই হচ্ছে রিজনগুলো নিয়ে মোস্টলি কাজ করা হয়। এটা হচ্ছে সিঙ্গাপুরের রিজনস অ্যান্ড দেন মিয়ানমার, চায়নাস অ্যান্ড আদার্স। হ্যাঁ, তো আমরা যদি এখানে থাকি তাহলে এই কোনো একটা আমরা হয়তো এইখান থেকে এই রিজন নিয়েই সিঙ্গাপুর রিজনে জিনিসপত্রগুলো হোস্ট করে রাখি। সো এখান থেকে কানেক্টেড। নেটওয়ার্ক ডিজাইন ডিসিশনস আমরা উই ক্যান স্কিপ ইট। আচ্ছা, রাইট, অ্যাজুর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তাহলে আমরা এতক্ষণ তো যা দেখালো আমরা হ্যান্ডস অন বা ডিসকাশন, তার মধ্যে কোনো সময় তোমরা শুনছো অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্কস, কোনো সময় শুনছো অ্যাজুর ডিএনএস বা ফায়ারওয়াল। সো আসলে অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক কি? ভার্চুয়াল নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার যেটা কানেক্ট করে এভরিথিং এর সাথে, ফ্রম ভার্চুয়াল মেশিনস টু ভিপিএন কানেক্টিভিটিস অ্যান্ড এভরিথিং। সো সবগুলাকে মিলায় সামারি করলে যেটা হয় সেটা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক। আর ব্যালেন্স আর লোড ব্যালেন্সার অলরেডি তোমরা জানো, অ্যাজুরের ক্ষেত্রে একটা আলাদা লোড ব্যালেন্সার আছে। এই লোড ব্যালেন্সার ইনবাউন্ড আউটবাউন্ড কন্ট্রোল বা ট্রাফিকগুলোকে নিয়ে কাজ করে। আবার অ্যাজুর অ্যাপ্লিকেশন গেটওয়ে অথবা ডোর সার্ভিস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ফায়ারওয়াল অ্যান্ড আদার্স নিয়ে কাজ করে। ভিপিএন গেটওয়ে, ডিডস কন্টেন্ট ডেলিভারি মানে সিডিএন, ডিডস প্রোটেকশনের জন্য আলাদা সার্ভিস আছে। অ্যাজুর ট্রাফিক ম্যানেজার ট্রাফিকগুলোকে কন্ট্রোল করার জন্য, হিউজ কোম্পানিজ ট্রাফিক ম্যানেজারের জন্য আলাদা রাখতেছে। অথবা এক্সপ্রেস রাউট হচ্ছে যে আমরা যেরকম ডাইরেক্ট কানেকশন নিয়ে কথা বলছিলাম, তার হচ্ছে এক্সপ্রেস রাউট, ফায়ারওয়ালস অ্যান্ড আদার্স। এটাকে আমরা বাদ দিতে পারি, আমরা একটু স্টোরেজগুলো নিয়ে চলে যাই। রাইট, সিডিআর, আইপি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আচ্ছা, এটা আচ্ছা, এই সিনারিগুলো তোমরা দেখছো, আইপি গুলোকে কিভাবে আমরা কনফিগার করে ডিএনএস অথবা ওয়ার্কলোড থাকা অবস্থায় সার্ভারগুলো চলে। এটা হচ্ছে এই গুই এর ইনফরমেশন তোমরা অলরেডি দেখছো। সো ইটস নাথিং নিউ।
সো এই ডিএনএস গুলাকে কনফিগার করা অথবা ভিএনএস গুলাকে আমরা কিভাবে নেটওয়ার্ক পেয়ারিং এর মাধ্যমে কানেক্ট করবো, দেয়ার কাস্টমস আইপিস এন্ড এভরিথিং, বাট ওয়ান্স ইউ হ্যাভ ইউর আইপি তখন তোমরা এখানে বসাতে পারো। আবার এটা তো গেল তোমার নেটওয়ার্কের মাইগ্রেশনের ক্ষেত্রে আমাদের কি কি দেখতে হবে। আবার ওয়ার্কলোড সেটা আমরা স্কিপ করতে পারি। অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে যে তোমার এখানে একটা অ্যাপ্লিকেশনগুলো রান হচ্ছে এই সার্ভার টার্ভারগুলোতে, এই প্রত্যেকবার এটাকে কানেক্টেড হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে। থার্ড একটা অ্যাভেলেবিলিটি জোন তুমি কানেক্ট করছো, তার মানে অ্যাভেলেবিলিটি জোনস আর ইউনিক ফিজিক্যাল লোকেশন উইদিন অ্যাজোর রিজন। মানে এইটা একটা অ্যাজোর রিজন, ধরো সিঙ্গাপুর, সো একটা ফিজিক্যাল server একটার সাথে connected. Each zone is made up one or more data center equipped with independent power, cooling, and networking. To ensure resiliency, there are minimum 3 separate zones in all embedded regions. মানে রেজিলেন্সি এবং সেপারেট জোনগুলো একটার সাথে একটা কানেক্টেড। ফিজিক্যাল সেপারেশন অফ এভরি জোনস আর উইদিন দ্য রিজনস অ্যান্ড দ্য ডেটা সেটগুলো কারণে ফিজিক্যালি যদি ফেলিয়ার হয় তখন তারা ডিসকানেক্ট হয়ে যায়, বাট এলস ইটস অল কানেক্টেড। জোন রিডান্ডেন্ট সেফ অ্যাশোরের পলিসি প্রুভেনগুলা অলরেডি ডিফাইন্ড বাই এসএলএ, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যে কোনটা হলে কি হবে। ভিপিএন যদি হয় অন প্রেমিসিস থেকে আমরা যদি ক্লাউডে কাজ করতে চাই, আমাদের জন্য দরকার হচ্ছে অ্যাজুর ভিপিএন গেটওয়ে। যে ভিপিএন গেটওয়ের সাথে আমরা ভিপিএন পেয়ারিং করে আমরা অন প্রেমিসিস থেকে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি ক্লাউডে। আচ্ছা, L3 অন প্রেম স্কিপ করতে পারি। সো আমরা যখন একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম চিন্তা করি, তাহলে আমরা যখন স্টার্ট করি এটা কি মাইগ্রেট টু নিউ অর বিল নিউ। যদি মাইগ্রেট টু নিউ হয় তাহলে লিফট অ্যান্ড শিফটের ব্যাপার আছে, যদি বিল নিউ হয় তাহলে আমার রিকোয়ারমেন্টটা ফুল কন্ট্রোলে আসে কি না, ভার্চুয়াল মেশিন কি হোস্ট করবো, ওয়ার্কলোডগুলো কোথায় যাবে, মাইক্রোসার্ভিসগুলো কোথায় হোস্ট হবে, ইভেন্ট ড্রিভেন ওয়ার্কলোডসগুলা কই ইনস্টল হবে, এরকম দেওয়া আছে। আবার যদি আমরা মাইগ্রেটের কথা বলি তাহলে এটা কিভাবে কন্টেনারাইজ করা যায়, বা যদি আমরা কন্টেনারাইজ করতে চাই সেটাকে কোন অ্যাজুরের কন্টেনার ইউজ করতে হবে, ওয়েব এপিআই ইউজ করতে চাই অ্যাপ সার্ভিস ইউজ করতে হবে, যদি না হয় তাহলে আমাদের ভার্চুয়াল মেশিন ইউজ করতে হবে। সো ইটস অলরেডি দেয়ার। কারো কোনো কোয়েশ্চেন? নাই। সো অ্যাজুর কম্পিউট অফারিং এর ক্ষেত্রে ভার্চুয়াল মেশিন, অলরেডি উই টক অ্যাবাউট ভার্চুয়াল মেশিনস বা ভিএম, যেটা EC2 বলে, AWS, হ্যাঁ, সেটা ভার্চুয়াল মেশিন স্কেল সেট হচ্ছে ভার্চুয়াল মেশিনের স্কেল সেট হচ্ছে যেটা হাই অ্যাভেলেবিলিটি তোমার অটো স্কেলিং এর জন্য কাজে লাগে। যখন দরকার হয় তখন ভিএমগুলোকে সে স্কেলেবল আকারে স্টার্ট করে দিতে পারে। আবার অ্যাজুর কুবারনেট সার্ভিস বা AKS হচ্ছে যখন যে কোনো কুবারনেট সার্ভিস যেটা রান হয় অলরেডি অন অ্যাজুর, সেটা হচ্ছে অ্যাজুর কুবারনেট সার্ভিস। ফাংশন হচ্ছে ইউ ক্যান মানে আমরা যখন AWS এর ল্যাম্বডা বলছিলাম যেখানে আমরা কোড অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারতাম, ফাংশন ইজ সামথিং লাইক দ্যাট। অ্যাপ সার্ভিস, ব্যাচ সার্ভিস, ব্যাচ যখন তুমি ব্যাচের কোনো কিছু একসাথে কাজ করতে চাও। এটা অলরেডি ফারহান আমাদের ডেমোর সময় দেখা যায়। তারপর আমি বলে রাখি এন্ট্রি লেভেলের জন্য কাপল অফ টাইপস বলা আছে, যেমন AV2 এটা হচ্ছে এন্ট্রি লেভেল। তুমি যদি বাস্টেবল সিপিইউ চাও তাহলে B, জেনারেল পারপাস হলে D2, D1, আবার D3। আবার কমপ্লিট ইনসেন্টিভ মানে তোমার খুব পরিমাণ হিউজ পরিমাণ তোমার অ্যাপ্লিকেশন বা কোনো একটা সফটওয়্যারের কম্পিউট দরকার, ডেটা সায়েন্স অ্যান্ড আদার্স নিয়ে সে কাজ করতেছে, তখন তো কম্পিউট ইন্টেন্সিভ হয়। স্টোরেজ অপটিমাইজ, অনেক ভিডিও টিডিও নিয়ে কথা হচ্ছে, সেটা স্টোরেজ অপটিমাইজ। মেমোরি অপটিমাইজ, কম্পিউটারের সাথে সাথে র্যামের আমার কোনো কিছু লাগতেছে, সেটা র্যাম অপটিমাইজ। আমি একটা গেম বানাচ্ছি, সেই গেমগুলোর জন্য হিউজ গ্রাফিক্স লাগবে। তো গেম ছাড়া আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, একটা নাটক সিরিজ বানাচ্ছি, সেটার জন্য কিন্তু গ্রাফিক্স ইন্টেন্সিটি দরকার যদি সেভাবে ভিডিওস এন্ড আদার্স থাকে। হাই পারফরমেন্স কম্পিউটিং HPC ইটস এ নিউ কনসেপ্ট। আবার কোনো কোনো সময় ক্লাউড SAP মাইগ্রেটের জন্য কাজ হচ্ছে। স্যার, আপনার ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সে which ones is the most commonly used? ডিপেন্ডস। যেমন এন্ট্রি লেভেল ইজ কমনলি ইউজ, যারা একদম নভিস ইউজ করতেছে, ওয়েবসাইট ইউজ করছেন, এভরিথিং। দেন এটা যাওয়ার পর পিপল উইল গো টু বাস্টেবল ওয়ান্স, হ্যাঁ, যে আমার আসলে
এন্ট্রি লেভেলে হচ্ছে না, আমি এন্ট্রি লেভেল অলরেডি পার করে আসছি, আমার নিড এ বাস্টেবল ওয়ান্স। আবার কেউ কেউ বলছে না আমি জেনারেল পারপাস দিয়ে স্টার্ট করি, যখন প্রবলেম আসবে আই উইল লুক ফর বাস্টেবল অর ইন কম্পিউট ইন্টেন্সিভ যাব। আবার কিছু কাস্টমার আছে যারা জেনারেল পারপাস নিবে কিন্তু তাদের কম্পিউটার দরকার বা স্টোরেজটা দরকার, বিকজ অফ স্টোরেজে অ্যাপ্লিকেশনটা বেশি কাজ, সো দে চুজ ওই স্টোরেজ সলিউশনটা হয়তো তোমার স্টোরেজ অপটিমাইজ এল সিরিজটা নিল। হ্যাঁ, আবার যার হচ্ছে অ্যাপ্লিকেশনটা মেমোরি সেন্ট্রিক, মানে অনেক বেশি মেমোরি দরকার, র্যাম বাড়ানো দরকার, তারা কিন্তু আবার এই সিরিজ নিয়ে কাজ করে। এটা নিয়ে আমরা খুব বেশি কাজ করি না, এটা হয় নাই। আমি AWS এর এসএপি নিয়ে কাজ করছি, Azure এসএপি নিয়ে কাজ করিনি। সো দিজ আর, ফ্রম অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন, দিজ আর কমনলি ইউজ। হ্যাঁ, এই উপরের লাইনগুলো। আচ্ছা স্যার, লাইক যে কোনো একটা নিয়ে তারপরে যেহেতু আমরা দেখলাম যে কাস্টমাইজ করা যায়, তো যে কোনো একটা নিয়ে পরে জাস্ট র্যাম এন্ড বা যেগুলা লাগতেছে ওগুলা বাড়ায় দিলে হবে না? হ্যাঁ, হ্যাঁ, কেউ তোমার এন্ট্রি লেভেলে শুরু করতে পারে, জেনারেল পারপাস শুরু করতে পারে, তারপর বাস্তবে যেতে পারে, তারপর কোম্পানি ইনসেন্টিভ যেতে পারে। ইউ হ্যাভ টু পে পার ইউজ বা পে এজ ইউ গো। রিকোয়ারমেন্ট বাড়লে তখন তুমি গেলা। বুঝতে পারছি, মানে এমন কোনো কাস্টমার নাই প্রথমেই একদম মেমোরি অপটিমাইজ দিচ্ছে, বিকজ দিস হ্যাজ কস্ট রিলেটেড। এটার কস্ট আর এইটার কস্ট কিন্তু সেম না, এটার কস্ট সেম না। সো তোমার কাছে ইটস লাইক আ বাফে, অলরাইট। বাট তুমি তো সব 100টা আইটেম যা একবারে খায় শেষ করে ফেলাও না। তোমার কাছে তো সালাদটা ভাল লাগে, বা তোমার কাছে চিকেনটা ভাল লাগে, অথবা লেটসে ডেজার্টটা ভাল লাগে, হ্যাঁ, বাট ফিশটা ভাল লাগতেছে না, বা কন্টিনেন্টালটা ভাল লাগছে না। ওদের ওখানে সমস্ত কিছু আছে ভালো, আবার কোনো কোনো জায়গায় তুমি সবই ভালো। বুঝতে পারছো তুমি? তো যখন যেটা তোমার দরকার। অ্যাপ সার্ভিস সম্পর্কে আমরা বলছি। সো অ্যাপ সার্ভিস ইজ মোস্টলি অন দি ফুললি ম্যানেজ প্ল্যাটফর্ম, অ্যান্ড এটা কি করে, এটা রিডিউস দ্য কস্ট, সে কাজ করে, ব্যাকআপ রিকভারিতে কাজ করতেছে। আবার ডটের পাইথনের জন্য যখন কোনো অ্যাপ্লিকেশনগুলো আমরা রান করেছি, সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য কম্পেটেবল, এবং যেহেতু এটাকে অটো স্কেলিং এনেবল থাকতেছে, যখন দরকার তখন এটাকে ইউজ করছে। প্রাইস একটু একটু হলেও বেশি, বাট ইটস ভেরি রোবাস্ট সার্ভিসেস ইফ ইউ ক্যান ইউজ। স্টোরেজ ডিসিশনস ইজ ইম্পর্টেন্ট, যে অনেকে দেখবা এসএসডি প্রিমিয়াম এসএসডি ইউজ করে, অনেকে স্ট্যান্ডার্ড এসএসডি ইউজ করে। তো একটা থেকে এসএসডি নিলেই তো প্রাইসিং বেশি। সেই ক্ষেত্রে আবার তুমি ব্লব স্টোরেজে ইউজ করতে পারো, ব্লবের প্রাইস খুবই কম। কিন্তু তুমি যদি ডিস্ক স্টোরেজ প্রিমিয়াম অথবা আলট্রা এসএসডি নাও, তাহলে যেটা হবে, তোমার তো প্রিমিয়াম এসএসডি তুমি প্রথমেই নিলে নেওয়াটা ঠিক না, বিকজ ইউ হ্যাভ টু কাম উইথ দ্য বেসিক, তারপর তুমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াতে পারো। এখানে প্রত্যেকটার পাশে বলা আছে, যেমন স্ট্যান্ডার্ড এসএসডিতে যে থ্রুপুট যেটা আসে সেটা সিগনিফিকেন্ট হবে লোয়ার দেন দ্য প্রিমিয়াম এসএসডি। সিপিইউ বেস ওয়েব এবং ওয়েব সার্ভার ইজ ইন প্রোডাকশন। আবার তুমি যদি অ্যাজুর ব্লব স্টোরেজ ইউজ করতে চাও, ডেটাগুলো রাখতে চাচ্ছ ব্লব স্টোরেজে, সো এটার জন্য অ্যাজুর পেজ ব্লবস নামে একটা সার্ভিস আছে। এবং ফাইলগুলোকে শিফট করার জন্য স্ট্যান্ডার্ড নিবা না প্রিমিয়াম করবা, সেটার জন্য স্টোরেজের ডিসিশনসগুলো ইম্পর্টেন্ট। তো ডিস্ক, এইগুলো কারো কোনো আইডিয়া আছে যে ডিস্ক, ফাইল, টেবিলস, কিউ, স্টোরেজ, ফরগেট অ্যাবাউট অ্যাজুর, স্টোরেজের ক্ষেত্রে ডিস্ক স্টোরেজটা কি, ফাইল স্টোরেজটা কি, ব্লব স্টোরেজ কি? স্যার ব্লব আমরা মেবি জাস্ট লাইক সব টাইপের জিনিসপত্র রাখতে পারি, লাইক ফটোজ এন্ড কন্টেন্ট এন্ড স্টাফ। ব্লব টেবিলের ক্ষেত্রে তোমার ট্রানজাকশনাল ডেটা, ডেটাবেজের এসকিউএল, নো এসকিউএল সমস্ত ডেটাগুলো আমরা টেবিলে রাখি। কিউ সার্ভিস হচ্ছে তুমি কোনো একটা অর্ডার দিতেছো, অর্ডারগুলো একটা জায়গায় কিউ হয়ে আসে এবং একটা করে রান হচ্ছে, দ্যাটস দি কিউএস, দ্যাটস দি তোমার টেবিল লেভেলের সার্ভিস। আবার টেবিলের ক্ষেত্রে যেটা তুমি নো এসকিউএল, এসকিউএল সবই রাখতে পারো। আবার কিউ এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে তোমার মেসেজ কিউ, তারপরে টাইমশিটস অ্যান্ড আদার্স সমস্ত কিছু তোমার কিউ সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট। সো এখানে আবার ভাগ করে দেওয়া আছে, এই পোর্শনটা হচ্ছে আইএস, এই পোর্শনটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস।
এখন বলতেছে যে আমরা ম্যানেজ দিসটা কি, ম্যানেজ দিসের মধ্যে কোনো সময় আমরা বেটার পারফরমেন্সের জন্য স্টোরেজ অ্যাকাউন্ট, বেটার পারফরমেন্স আমার দরকার, বিগ স্কেল দরকার, গ্র্যানুলার অ্যাক্সেস কন্ট্রোল দরকার, অথবা সিম্পল দরকার। সেগুলোকে অ্যাজুর কীভাবে ম্যানেজ করে, অ্যাজুর ডেটা ডিস বসায়, ওএস ডিস বসায়, এবং পেজগুলো যে ব্লবে চলে, ব্লব স্টোরেজে চলতেছে ম্যানেজ অ্যাকাউন্ট দিয়ে, এবং এটাকে পুরো অ্যাজুরকে ম্যানেজ করতে, ম্যানেজ বাই অ্যাজুর সার্ভিসেস। সো এই দুই ওএস এবং ডেটা ডিস্কের সাথে কানেক্ট করে, এবং তোমার ব্লব স্টোরেজ যখন দরকার হয়, অথবা তুমি কোনো ম্যানেজ সার্ভিস দিবা যে সার্ভিসে অলরেডি ম্যানেজ করছে। বেটার পারফরমেন্স, স্টোরেজ অ্যাকাউন্ট লিমিটস ডু নট অ্যাপ্লাই, বিগ স্কেল আপ টু 10,000 ডিস্ক এর সাথে পার রিজনে তুমি সাবস্ক্রাইব করতে পারবে, হিউজ ওয়ান। আচ্ছা, ম্যানেজ ডিস্কের মধ্যে কোনটা? এসএসডি নিলে ডেফিনেটলি বেস্ট পারফরমেন্স। রেড সবসময় ভালো পারফরমেন্স নাও করতে পারে বা করে, বিকজ রেডও মোস্টলি ফর আদার ফাংশনালিটিস। পারফরমেন্স ক্ষেত্রে লোকাল এসএসডি ইজ ডেফিনেটলি টেম্পোরারি, বাট ফল্ট টলারেন্সে কাজ করা, এবং অনলি ম্যানেজ এসএসডি নিউ ওয়ার্কলোড ফর দ্য লেগাসি থেকে ক্লাউডে যারা মাইগ্রেট করছে তাদের জন্য সুবিধা। এবং স্টোরেজের ক্ষেত্রে যখন আমরা স্টোরেজ ডিজাইন করছি, এগুলো আমি কেন বলতেছি, এগুলো হচ্ছে অ্যাজুর পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। কোনো অ্যাপ্লিকেশন তোমাদের হয়তো ডিজাইন করতে হবে যে এই স্টোরেজটা কীভাবে আসবে, বা স্টোরেজটাকে কীভাবে আমরা পপুলার করবো। সো উই হ্যাভ টু নো উইচ ওয়ান উইল হেল্প। আমার কি ফাইল হেল্প করবে, না ফাইল সিঙ্ক হেল্প করবে, না ব্লব স্টোরেজের এই সার্ভিসটা নিলেই আমাদের পারপাসে সার্ভ করবে। এবং এই যে ব্লব স্টোরেজটা নিলে সার্ভ করবে কি না, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো কি সেন্ট্রিক। সো ফাইলস কি বলছে, মাইগ্রেট ফ্রম অন প্রেমিসিস টু উইন্ডোজ সার্ভার হচ্ছে ফাইলস। ফাইল সিঙ্ক যখন তুমি সিঙ্ক করবা ডিজাস্টারের জন্য, তোমার একটা অ্যাপ্লিকেশন আছে আর একটা অ্যাপ্লিকেশন আছে অন্য জায়গায়, সো প্রত্যেকটাকে তুমি সিঙ্ক করে রাখবা কিভাবে? এটা তো যখন তখন তো আর তোমার ইয়া হয় না, হ্যাঁ, যখন তখন তো আর ডিজাস্টার একদম বলে কয়ে আসে না যে হ্যাঁ কালকে শুক্রবার বা অমুক সময় ডিজাস্টার হবে এন্ড এভরিথিং। সো ইউ হ্যাভ টু সিঙ্ক করার জন্য ফাইল সিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেটা বক্স গেটওয়ে যেটা সাপোজ কন্টিনিউ ডেটা ইনজেকশনস, অটোমেটিক ওয়ে অফ লোকাল ক্যাশেস, হ্যাঁ, সো ওইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্লব স্টোরেজ সিঙ্ক। এখন এটার কিছু স্যাম্পলগুলো বলা আছে, কতটুকু অ্যাভেলেবল, কতটুকু কারেন্টলি অ্যাভেলেবল, কারেন্টলি ভিউ সাইজ কত, এবং ডেটাগুলো সাতা দিয়ে কানেক্টেড নেই, ইউএসবি, সেটা বলা আছে। আচ্ছা, অ্যাজুরের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাজুর অনেকগুলো সার্ভিস দেয়, যেমন কসমোস ডিবি বা অ্যাজুর এসকিউএল ডেটাবেস আছে, অথবা ডেটাবেস অর মাই এসকিউএল স্টোরেজ ওয়্যারহাউস। তুমি যদি ওয়্যারহাউস সার্ভিস নাও, ইউ ক্যান অলসো রান দি অ্যাজুর ওয়্যারহাউস। এসকিউএল সার্ভার ইজ ভেরি গুড ফর ইটিএল টুল, মানে ইটিএল মানে হচ্ছে মানে একটা টুল, অ্যান্ড ডাটা ওয়্যারহাউসের জন্য ইজ রোবাস্ট একটা জিনিস। হ্যাঁ, আমরা সবাই এসকিউএল সার্ভার মনে করি যে যারা লাইনেক্স কাজ করার নিয়ে আদার্স, এসকিউএল সার্ভার আসলে কোনো কিছু নাই। সো এটাই হচ্ছে ভুল কথা। এখন এসকিউএল সার্ভার ইজ অলরেডি ভেরি গুড টুল, যেটা ওয়্যারহাউস আর আদার্সে কাজ করে। ক্যাশের সার্ভিস, যদি কোনো তুমি ক্যাশ সার্ভিসেস হচ্ছে, কেউ জানো ক্যাশ সার্ভিস কি? হোয়াট ইজ ক্যাশ সার্ভিস? নো স্যার। ইউটিউব ইউজ করে কি? তুমি যখন ও আচ্ছা, দ্যাট দ্য পপুলার ভিডিওস যেগুলা কাছাকাছি সার্ভারে স্টোর করে রাখবে, তো দ্যাট ইজ হ্যাঁ ক্যাশ। হ্যাঁ, তুমি যখন ইউটিউবে কোনো গান দেখো, হ্যাঁ, সো তুমি একটা গান চয়েস করে অলরেডি দিলা, দেওয়ার পরে তোমার ইউজারদের যখন তুমি লগ ইন করতেছো, ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ক্যাপাবিলিটি থাকতেছে, যে বুঝে যাচ্ছে 2-3টা গান শুনলেই যে তোমার চয়েসটা কীরকম, রাইট? দেন ওইটার উপরে সে করে কি, এরপরে লেটস সে ইউ লাভ লিঙ্কিন পার্ক, সো তুমি লিঙ্কিন পার্কে 2-3টা গান শুনলা, এবং প্রত্যেকদিন ধরে শুনতেছো বা একদিন শুনতেছোই তুমি, তখন লিঙ্কিন পার্কের কোনো নতুন গান আসে, সে তোমাকে পুশ করে, হাউ দে রান ইট ফ্রম দ্য ক্যাশ, ফ্রম দ্য মেমোরি। আবার তোমার সব মুভি আজকে তুমি আগে তো তোমার নেটফ্লিক্স অনেক আগে আসছে, সো আগে তো তুমি নেটফ্লিক্স দেখতে পারতো না, বিকজ যেই ক্যাশ থেকে
তোমার মুভিগুলো আনইন্টারাপ্ট মুভি হয়, সেগুলো তোমার লোকালি থেকে ব্রডকাস্ট হইতো না। হ্যাঁ, সো দ্যাটস আ ক্যাশ, ইউটিউব ইউজ ক্যাশ। বুঝে গেছে? Right. Data Yes, lake sir, is got it. mostly for the Hadoop cluster এর ক্ষেত্রে ইউজ হয়। আর Postgres ভার্চুয়াল মেশিনের জন্য মাঝে মাঝে এসকিউএল সার্ভারও ইউজ হয়, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু use the virtual machines and others. এটা আমরা চেঞ্জ করতে পারি, এটা doesn't need access, এটা কমন স্টোরি। আচ্ছা, আমি এটা দেখাই না। রাইট, আচ্ছা আমরা এখন ধরো যদি অ্যাজুরের ডেটাবেস মাইগ্রেশন সার্ভিস ইউজ করি, হ্যাঁ, যে করে এক ডেটাবেস থেকে আরেকটা ডেটাবেসে মাইগ্রেট করতে চাই বা অনপ্রেম থেকে ক্লাউডে মাইগ্রেট করতে চাই, সিনারিটা কি হবে? এই মাইগ্রেশন ইজ ইম্পর্টেন্ট ফর সিমলেস এন্ড-টু-এন্ড সলিউশন নিয়ার জিরো টাইম ডাউন টাইম, মানে অলমোস্ট অন দ্য ফ্লাই ডাউন টাইম হয়, বা কয়েক মিনিট বা সেকেন্ডের জন্য হয়তো একটু চেঞ্জেস হয়। And you have the resilience, migrate from one at scale to the multiple sources. আবার zero downtime ensure করা যায় cloud migration হলে। So that's for the Azure Migration Database Service. এবং এখানে তোমার অন প্রেমিসিস কি আছে? তোমার SQL সার্ভার আছে 2005 বা 2017-এ, Oracle আছে, MySQL আছে, ডেটাবেস আছে MongoDB। তুমি সবগুলোকে মাইগ্রেট করতে চাচ্ছ, অ্যাসেসমেন্ট করার পর Azure Migration Database Service, Azure Database Migration Service দিয়ে Azure SQL সার্ভারে গেল। এই SQLটা VM গুলোকে আমরা রান করলাম Azure ক্লাউডে, কসমস DB হচ্ছে কসমসের পোর্শনগুলোকে অ্যাড করা, and then তুমি এখানে সার্ভিসগুলোকে অ্যাড করার পরে তারপরে এটা কানেক্ট করা। এবং কোনো সময় তোমার এখানে MySQL নাই, তোমার MySQL সার্ভিস ইউজ করলে না, তুমি শুধুমাত্র Azure-এর আরেকটা ডেটাবেস সার্ভিস ইউজ করো। সো ইটস আ হোল সিনারিও, তুমি কিভাবে মাইগ্রেট করতে পারবা। আমি যেটা বলতেছিলাম, জান্নাত বলছে যে মাইগ্রেশন সার্ভিস ইউজ করলে প্রাইসিং আসবে, বাট দে উইল এনশিওর দ্যাট অ্যাপ সার্ভিস আমরা অলরেডি বলছি, কন্টেনার ডেভেলপমেন্ট, লিফট অ্যান্ড শিফট এন্ড এভরিথিং। হ্যাঁ, there are some project plans such as এটা। আচ্ছা, আর কিছু না। এনি কোয়েশ্চেন সোফার? এটা আমি অ্যাজুরটাকে দেখালাম, আবার অ্যাজুরের সাইট থেকে আমরা একটু আবার দেখে নিই যেটা আমরা বলতেছি, হাউ উই ফিট those informations. আরো কোনো কোয়েশ্চেন? স্যার, এরপরে কি আমাদের আরো কন্টেন্ট বাকি আছে ফর ফাইনালস? হ্যাঁ, আমাদের লাস্ট একটা ক্লাস আছে, সেখানে কয়েকটা কন্টেন্ট বাকি আছে, এন্ড দেন উই রিক্যাপ, নাম্বার নিয়ে কথা বলবেন আলাস। আচ্ছা, অ্যাজুরের আমরা সার্ভিসটা নিই, দেন উইল গো ফর AWS one. সো এখানে যদি প্রোডাক্ট যাই, সো এখানে প্রোডাক্টসের ক্ষেত্রে সমস্ত আছে, যেমন ভার্চুয়াল মেশিন যদি বলি, আমরা ভার্চুয়াল মেশিনগুলো আমরা কি নিব? লাইনাক্স নিব না উইন্ডোজ নিব? ফারহান যেটা বলছিল লাইনাক্স উইন্ডোজ এন্ড এভরিথিং, যে উইন্ডোজ সার্ভারের প্রাইস বেশি, লাইনাক্সের কম। সেটা ভার্চুয়াল ডেস্কটপ যদি তুমি নিতে চাও, যেখান থেকেই কাজ করা যায়, Azure SQL সার্ভিস আছে, এখানে এই SQL গুলোকে স্টোর করতে পারো। কসমস DB এবং প্লেফ্যাব হচ্ছে তোমার গেমের প্ল্যাটফর্মের জন্য। অ্যাপ সার্ভিস আমরা বলতেছি, কগনিটিভ হচ্ছে মোস্টলি অন দি কগনিটিভ অর AI সার্ভিসেস, কুবারনেট সার্ভিসেস, ফাংশন ল্যাম্বডার মতো ইউজ করতে পারবা। কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য হচ্ছে Azure Quantum and Arc and others. হ্যাঁ, এখন এইটা ধরো মোস্টলি বলবো না, আমরা চাচ্ছি ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে আমরা সবসময় তো জানতে হয় যে কি হবে কি। সো তুমি যদি সাইটের মধ্যে যাও, তুমি দেখবা যে এক্সপ্লোর Azure ভার্চুয়াল মেশিন সিরিজ তুমি জানতে চাও, কি সিরিজ আছে, ওই যে এই সিরিজগুলো কি স্টার্টিং ফ্রম $26 পার মান্থ, হ্যাঁ,
আবার বি সিরিজ ইকোনমিক্যাল বাস্টেবল সিরিজ ওই যে সবচেয়ে কম $2.74 পার মান্থ। হ্যাঁ, আবার জেনারেল পারপাস ডি সিরিজ 641.61, এটা হচ্ছে 54। সো এরকম করে তুমি ডিফাইন করতে পারবে। আসলে এখানে পুরো ডিটেলস গুলো দেওয়া আছে কোনটার জন্য কি দরকার, এন্ড দেন ইউ ইউজ ইট ফর সার্ভিসগুলো। আবার তুমি যদি জানতে চাও যে ডেটাবেস সার্ভিসের মধ্যে কি কি সার্ভিস আছে, এসকিউএল, কসমস, সব ডিটেলস ইনফরমেশনগুলো এই সাইটগুলোর মধ্যে আছে। নট অনলি অলসো দ্য ডিটেলস, সলিউশনস, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা যদি যত ইন্টারনেট অফ থিংস আছে, Azure IoT জিনিসটা কি তুমি জানতে চাও, so all the informations are there with a video। হ্যাঁ, যে সার্ভিসগুলো কি, সিগন্যালগুলোর থেকে কিভাবে রিপোর্ট আসে, হ্যাঁ, IoT হাবগুলা কিভাবে কাজ করে, it's all there and all you have to do is just go and learn। হ্যাঁ, সলিউশন আর্কিটেক্টের ক্ষেত্রে কি কি আছে, অ্যান্ড ইন্ডাস্ট্রিজগুলোকে কোনভাবে ফর্মুলেট করা হয় সেটাই ইম্পর্টেন্ট। তারপর এখানে আইওটি অ্যাপ্রোচ গেলাম, ইন্ডাস্ট্রি প্রোডাক্টের কথা বলতেছি যে আমরা কিভাবে ইনসাইটসগুলো নিতে পারি। সো প্রোডাক্টসের মধ্যে হিউজ প্রোডাক্ট লিস্ট, মিডিয়ার জন্য যাও, কন্টেন্টের জন্য যাও, ডেভেলপসের জন্য যাও, এন্ড এভরিথিং। সলিউশনের ক্ষেত্রে তুমি মাইগ্রেশন সলিউশন, সিকিউরিটি সলিউশন, যেভাবে তুমি যেটা তোমার জন্য দরকার। প্রাইসিং, অলরেডি প্রাইসিং দেখানো হয়েছে। কোন কোন পার্টনার, সবাই তার মানে সবকিছু তার এসব ডিপেন্ডেন্ট না, সো পার্টনার। সো দিস সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, লার্ন এন্ড এভরিথিং। কারো কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, সো এটা গেল। আমরা যদি অ্যামাজনের সাইটে চাই, অ্যামাজনের আচ্ছা, আমরা রিসেন্টলি অ্যামাজন একটা সেশন হলো রিইনভেন্ট। হ্যাঁ, সো আমরা যখন অ্যামাজনের কথা বলছি, টপ অ্যানাউন্সমেন্ট এভরিথিং, সো রিইনভেন্ট হলো। সো তোমাদের যদি সময় থাকে, জাস্ট গো অ্যান্ড সার্চ দ্য রিইনভেন্ট। এখানে অনেক কিছু পাবা, অনেক সেশন, কিভাবে অ্যামাজনের একটা বছর কত বছর ইয়া হচ্ছে। সো আমরা যদি ভিডিওসে যাই, আমরা একটা আচ্ছা, হ্যাঁ, জাস্ট এটার একটা অ্যামাজনটার সার্ভিসগুলো বলার আগে আমরা একটা ছোট্ট একটা ভিডিও, এটা অবশ্য 2 ঘন্টার ভিডিও, আমরা এত দূর যাবো না, আমরা একটু এটাকে একটু কন্টিনিউ করি একটা সেকেন্ড। প্লিজ ওয়েলকাম। আচ্ছা, আমরা কিছুটুকু আমরা এখান থেকে একটু দেখি। আমার একটু কি সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, প্রবাবলি শোনা যাচ্ছিল। সাউন্ড? হ্যাঁ, জি স্যার। ওকে, জাস্ট কিছু ওদের সার্ভিসগুলো বলার আগে আমরা দেখাচ্ছি। Given everything happening in the world, we really appreciate your journey to the cloud. And we sure have come a long way together in the past 15 years. It's hard to believe when we first got started, the concept of cloud computing barely existed. But back then, IT and infrastructure just weren't working. It was expensive, it was slow, it was inflexible. It suffocated innovation. And of course, it was dominated by old guard vendors who loved the expense and the lock-in. But we knew there had to be a better path forward for all of us. So it started for real in 2006 when we launched the first generally available AWS service, the Amazon Simple Storage Service, or S3. Yeah. Nothing like it at 15 cents a gig, pay as you go. And it freed developers from having to create expensive data storage.
আমরা এটা তোমরা জাস্ট আমি শেয়ার করে দিব, তোমরা you can watch these videos and everything. আমি একটা জিনিস দেখা যাচ্ছে না, hang on a minute. রাইট, সো তোমরা জাস্ট অ্যামাজনের কিছু ভিডিওতে দেখলে সার্চ উইথ রিইনভেন্ট, হ্যাঁ, হোমে যদি যাও দের সরি সরি সো এখানে অনেক কিছু বলা আছে যে রিইনভেন্টগুলা কিভাবে আমরা ওরা স্টার্ট করছে এন্ড কিভাবে কিয়া। সো যারা তোমরা কম্পিউটার সায়েন্স মানে পড়তেছো ডেফিনেটলি, বাট want to know more on কিভাবে migrations and others গুলো হয়, this guy is very good. এটা হচ্ছে অ্যামাজনের CTO, Warner Veggels. So one of my favorites, he used to talk like মানে সব knowledgeable and stuff. So এটা তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো, বিকজ ক্লাসের মধ্যে এখন সবকিছু শেয়ার করা যায় না, বাট এখানে ওরা EC2 কিভাবে একটা 15 years of ভার্চুয়াল মেশিনস যেটা EC2 কে ওরা করতেছে, ইভেন তোমার অ্যামাজনের 5Gর জন্য, এবং রিসেন্টলি ওরা স্টার্ট করছে তোমার যেটা হচ্ছে যে অ্যাপলের সাথে একটা কোলাবোরেশন। সো আমরা যদি তোমার ধরো এখানে টপ অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যাই, সেটা আছে। আচ্ছা, এখন আমাদের যদি অ্যামাজনের প্রোডাক্ট সম্পর্কে বলি, সো অ্যামাজনের প্রোডাক্টসের যেমন আমরা ওই পাশে যখন এজোরকে দেখতেছিলাম, তখন এজোরের ক্ষেত্রে আমরা বলতেছি যে আচ্ছা হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে। এজোরের ক্ষেত্রে আমরা বলছিলাম এজোর ভিএম বা এজোর ভার্চুয়াল মেশিনস। অ্যামাজন এটাকে বলে অ্যামাজন EC2। সো মোস্টলি EC2 হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড, যেহেতু এখানে দুইটা সি আছে, EC2, সো EC2, হ্যাঁ, মানে কম্পিউট ক্লাউড C2। সো এটা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা ওয়েব সার্ভিস যেখানে তোমার স্টোরেজগুলো চলে, এবং এইটার সবসময় এই পেজগুলো আপডেট হয়। তো এখন এটা ধরো 25 রিজনে 81 অ্যাভেলেবিলিটি জোনে চলতেছে, এবং রিসেন্টলি তারা ম্যাক ওএস এর সাথে ওরা একটা EC2 ডিভাইস লঞ্চ করছে, ইন্টেল AMD এবং ARM প্রসেসরস, এবং EC2 তোমার মাল্টি রিজন সাপোর্ট করে, এবং তুমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারো উইদিন ফিউ মিনিট ভিএমস এর যে সুবিধাটা হয়। সো EC2 ডিফারেন্টগুলো আছে, ফিচারগুলা সরি just lost it. EC2 ফিচার্সের ক্ষেত্রে তোমার কি কি ফিচারগুলো নিয়ে করছে, তুমি যদি স্টোরেজ অপটিমাইজ চাও নাকি নেটওয়ার্কিং চাও, হ্যাঁ, সব কন্টেন্টগুলো এখানে আছে। অথবা তুমি ক্যাপাসিটিগুলো কি পে অ্যাজ ইউ গো, EC2 অটো স্কেলিং যে ব্যাপারটা বলতেছে, অথবা স্কেল সেট যেটা বলতেছিল অ্যাজুরের ক্ষেত্রে ইটস অল দ্য সেম অটো স্কেলিং, হ্যাঁ। তারপর সিপিইউ অপটিমাইজ হলে কি করা যায়, কি কোর্স নিবা, EC2-র মধ্যে স্টোরেজগুলো থাকে, মানে অনেক সময় EC2-র সাথে তোর 50 GB কামস উইথ দ্য EC2 বা ভার্চুয়াল মেশিনস, হ্যাঁ। নোট এডিশনাল রাখলে তখন তোমার আলাদা করে দরকার হয়। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে তোমার EC2-র মধ্যে কোন ইনস্ট্যান্স তুমি নিতে চাও। আমরা হচ্ছে অ্যাজুরের বাস্টেবল অমুক তমুকগুলা বলতেছিলাম না, সো এখানে অনেক রকম আছে। তুমি কি T2, T1, হ্যাঁ, যেমন ধরো তুমি T2 হচ্ছে তোমার T2 ইনস্ট্যান্স হচ্ছে বাস্টেবল পারফরমেন্স ইনস্ট্যান্স দ্যাট প্রোভাইড লেভেল অফ CPU পারফরমেন্স এন্ড আদার্স। আবার তুমি যদি মনে করো না আমি মেমোরি অপটিমাইজ চাচ্ছি, তোমার জেনারেল পারপাস চাচ্ছি, জেনারেল পারপাসের মধ্যে ধরো এই যে T2 ন্যানো, একটা ভার্চুয়াল CPU ক্রেডিট আওয়ার্স 3 ক্রেডিট আওয়ার্স চালাতে পারো, হ্যাঁ। আবার মিনিমাম গিগাবাইট হচ্ছে 0.5, খালি স্টোরেজ থাকবে, লো নেটওয়ার্ক, হ্যাঁ। ন্যানো একদম খুবই কম। T2 মিডিয়াম, হ্যাঁ, 2টা কোর 24 CPU সহ চলতেছে, র্যাম হচ্ছে 4 GB, হ্যাঁ, 4 GB র্যাম। সো এটা লো টু মডারেটটা হচ্ছে কি তোমার 8 কোর CPU 32 GB র্যাম, হ্যাঁ। EBS ভলিউমগুলো তুমি সার্চ করতে পারো, কি স্টাডিজগুলো বলা আছে কোনটার জন্য কি দরকার। অথবা তুমি দেখলে আমার স্টোরেজ অপটিমাইজ দরকার,
So I need to have more storage. তখন তুমি X4 large অথবা sorry IM storage X4 large অথবা IM4 generation X4 large নিতে পারো। আবার ইনস্ট্যান্স ফিচারগুলো এখানে বলা আছে যে বাস্টেবল হলে কি, হাই পারফরমেন্স কি। সো ইটস আ ভেরি নলেজ বেসড অ্যান্ড এভরিথিং। এবং তুমি রিসোর্সেসগুলো এখানে নিতে পারো, গিটের অ্যাক্সেস করে কীভাবে কাজ করতেছে। প্রাইসিং যদি জানতে চাও তাহলে প্রাইসিং টিয়ারে কিছু মানে সাইন আপ করলে ক্রেডিট কার্ড দিয়ে 7 to 50 আওয়ার্সের মতো তুমি T2 ম্যাক্রো ইনস্টেন্স পাবা রান করার জন্য। হ্যাঁ, তারপর থেকে তোমাকে আবার প্রাইসিং দিতে হবে। সো স্পট ইনস্টেন্স ডেডিকেটেড হোস্টগুলো কীভাবে করে, পার সেকেন্ড বিলিংয়ের জন্য তুমি কি করতে পারো, আদার রিসোর্সেসগুলো অলরেডি ইনক্লুডেড। ঠিক আছে, সো এটা গেল EC2। আবার যদি তুমি মনে করো যে না আমার সিম্পল স্টোরেজ বা S3 গুলা কি, হ্যাঁ, সো S3 ইজ লাইক 11টা নয়। হ্যাঁ, সো ডাটার রিলায়েবিলিটি তারা দেয় 99.11টা নয়। সো দিজ আর ফর দি স্ট্যান্ডার্ডস। এবং অ্যামাজনের S3 সবচেয়ে বেশি প্রাইস কম এবং ডেটা প্রোটেকশন ইজ হাইলি সফিস্টিকেটেড। এবং সেটা কীভাবে কাজ করে, তোমার S3 তুমি ডাটাটা যখন স্টোর করতেছো এই ডাটাগুলো এইভাবে কন্ট্রোল করতেছে, VPCর মধ্যে থাকতেছে, ডেটাগুলো সিকিউর থাকতেছে অ্যান্ড অ্যাক্সেস দ্য কোয়ালিটি। তারপর তো এটা ডেটার উপরে তুমি যদি AI অ্যাডভান্স অ্যানালিটিক বা মেশিন লার্নিং বসাতে চাও সেটা তুমি করতে পারো। এবং মূলত ডাটার মধ্যে কি থাকছে, অ্যানালিটিক ডেটা থাকছে, লগ ফাইলস, অ্যাপ্লিকেশন ডেটা, ভিডিওস, ব্যাকআপ। তুমি যদি এটাকে ক্লিক করো, ভিডিওসের মধ্যে কি কি থাকছে, মানে এটা ছবি জাস্ট ভিডিওস, এটার মধ্যে ভিডিওস ছবিটা আসলে সো সেগুলো সব হচ্ছে EC2-র মধ্যে আমরা সরি S3-র মধ্যে আমরা বলতেছি। আবার যদি ডেটাবেসের কথা চিন্তা করো যে হ্যাঁ আমাদের কি লাগবে, there are a couple of database Amazon provide করে, লাইক Aurora, DynamoDB, RDS, Lambda হচ্ছে ওখানে আমরা যেটা AWS এর Azure-এর ক্ষেত্রে ফাংশন ইউজ করতাম সেটা। আবার লাইফশেল হচ্ছে যে লো কস্ট সলিউশন। লো কস্ট মানে হচ্ছে ধরো ওই যে শেয়ার্ড সার্ভিসেস ইউজ করার জন্য তোমার খুব কম পয়সা দরকার, পার মান্থ $5-6 ইউজ করা। সো এটা হচ্ছে লাইফশেল শেয়ার্ড সার্ভিসেস, বাট দিস ইজ অলসো পপুলার। এবং এটা একটা, এবং এটা 3 months ফ্রি সার্ভিস তুমি নিতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি তোমার ক্রেডিট কার্ড একটা বসাতে হবে, নাহলে তুমি একটা চেক হলো না। বাট দিস আর ভেরি লো কস্ট সার্ভিসেস, কল ইট অ্যামাজন লাইফশেল। সো প্রোডাক্ট ওয়াইজ অনেক কিছুই আছে। আবার অ্যানালিটিক্স ওয়াইজ যদি তুমি যেতে চাও, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, লাইট সেলে তাহলে ওয়েবসাইট এগুলো চালাতে পারবো নাকি স্যার? লাইট সেলের ওয়েবসাইটটা তুমি চালাতে পারবে, এক্স্যাক্টলি। সো তুমি যদি প্রোডাক্টে যাও, সরি আমি তো অ্যাশরে চলে আসছি। সো লাইট সেল গেল। আবার যদি তুমি সলিউশনের ক্ষেত্রে কন্টেন্ট ডেলিভারি বা ক্লাউড মাইগ্রেশন, ওখানে আমরা বলছিলাম অ্যাজুর মাইগ্রেট। সো এখানে মাইগ্রেশন যেটা অ্যাজুরের মাইগ্রেশন টুল আছে, যে মাইগ্রেশন উইন্ডোজ থেকে SAP, VMware, ডেটাবেস বা মেইন ফ্রেমের সাথে কানেক্ট করা যায়, মেথোডোলজিগুলো আছে কীভাবে কি কাস্টমারের কেস স্টাডিজগুলো বলা আছে। লেটসে আমরা যদি আগের কেস স্টাডি চিন্তা করি, ইনটুইট তো এমিরাটস, হ্যাঁ, সো রিড কাস্টমার স্টোরি। হ্যাঁ, তো এমিরাটস কি করছে, আসলে কি ছিল প্রবলেম, ম্যাসিভ মাইগ্রেশন কিভাবে করছে এমিরাটস। সো দে হ্যাভ ইট, এবং রেজাল্টগুলো কি, জিরো ডাউন টাইম। একটা সময় ওরা আর্কিটেকচারসগুলো দিয়ে দিত, এখন বোধহয় কোনো কারণে একটা কমপ্লায়েন্স ডেটাবেস মাইগ্রেশনের জন্য কি ইউজ করছে। সো দিস আর অল দ্য ইনফরমেশন ইউ উইল গেট। হ্যাঁ, রিইনভেন্টটা তোমরা ফলো করো, তাহলে যেটা সুবিধা, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কিভাবে সার্ভিসগুলা চলতেছে, and the main gurus of AWS are speaking with that. সো এটা সলিউশনের জন্য যদি কারো দরকার হয়, ডেভঅপস, ই-কমার্স, তো কিভাবে ওরা কাজ করতেছে সেটা আমরা যদি একটা ডিসক্রাইব করে দিই। আচ্ছা, এটা একটা AWS এর একটা জিনিসগুলা। তো
তোমাদেরকে আমি একটু দেখাতে পারি। রাইট, আচ্ছা, যে ধরো আমরা যখন এটা রাখি, যেমন ধরো এটা একটা কিছু বেস্ট প্র্যাকটিস একটা স্লাইড। সো মোস্টলি এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কিভাবে তুমি আর্কিটেকচারগুলো ডিজাইন করবা, হ্যাঁ, মোস্ট অন দ্য AWS। তো তোমার নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে যখন কোনো আর্কিটেকচার ডিজাইন করা হয়, সেটা ধরো লোড ব্যালেন্সিং করা অথবা এটাকে একটা ডিজাস্টার রিকভারি কিভাবে অ্যাড করা, হ্যাঁ, সেই জিনিসগুলা ইজ ইম্পর্টেন্ট। এখন তো এখানে বলছে কেন ডিজাইনগুলো ফেল হয়, নর্মালি এভরিথিং ফলস যখন ডিজাইনগুলো না হয়। তো সেটা কি হতে পারে, সেটা হচ্ছে তোমার সার্ভিসগুলা যখন কাজ না করে, দেন দের যে টক অফ অটো স্কেলিংগুলো কীভাবে হচ্ছে, ডিজাস্টার রিকভারি কেমনি হচ্ছে, কেমনি কীভাবে আমাদের এই প্রবলেমটাকে সলভ করবে। সো থিঙ্ক অ্যাবাউট দ্য সার্ভার্স, নট ক্যাটল আর পেটস। সো বেস্ট প্র্যাকটিস কি, EC2-র মধ্যে তুমি সিকিউরিটি নেটওয়ার্কগুলা বা সার্ভার বা VC-র মধ্যে তুমি সিকিউরিটি নেটওয়ার্কসগুলোকে স্ট্রং করলা, তুমি সিকিউরিটি গ্রুপের মধ্যে তুমি সিকিউরিটিগুলো বসাই দিলা, পারমিশনগুলো এবং প্যাচ মেনটেন্সগুলো করলা, সো দ্যাট এই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে রান করে। এবং স্টোরেজের ক্ষেত্রে তোমরা ব্যাকআপগুলা রিকভারিগুলা রাখা এবং রিকভারিগুলো যাতে থাকে, সো দ্যাট কোনো রকমের প্রবলেম হলে তুমি কি রিকভার করবা। সো এই ফলস থেকে তুমি কীভাবে বাঁচতে পারবা, সেটা এক্সাম্পল ইজ দ্যাট। আবার যে ওই যেটা বলতেছিল যে AWS এর ক্ষেত্রে আবার এরকম সিরিজগুলা ইনস্ট্যান্সগুলো যে লাইক general purpose, bustable, compute intensive, high IO বা GPU compute অথবা গ্রাফিক্স ইন্টেন্সিভ। আবার ক্যাপাবিলিটি প্রসেসরগুলো ARM, Intel, AMD, নর্মাল টু মানে হাইলি পাওয়ার স্টোরেজ মিডিয়ামগুলো থাকছে। এবং তুমি অপশনের ক্ষেত্রে তুমি গ্রাফিক্স অপশন নিতে পারো বা ব্লক স্টোরেজ নিতে পারো, হ্যাঁ, কীভাবে চালানো। রাইট প্রাইসিং মডেল, তোমার যদি অন ডিমান্ড হয়, রিজার্ভ হয়তো স্পট ইনস্টেন্স। এখানে যেমন অন ডিমান্ড যে ক্ষেত্রে তুমি ওই যে প্রত্যেক মাসে মাসে যেগুলোকে স্পাইকি এনভায়রনমেন্টসগুলোকে হয়, সেটাকে অন ডিমান্ড। রিজার্ভ হলে তুমি একটা মাসে বুক করলা অ্যান্ড দেন ইউ পুরো 1 বছর বা 3 বছরের জন্য প্রাইস রিডিউস হয়। আর স্পট ইনস্টেন্স লাইক একটা বিডের মতো হয়, সো দ্যাট ইউ ক্যান বাই দ্য সার্ভিস। বেস্ট সিকিউরিটি লেয়ার্স লাইক AWS এর ক্ষেত্রে একটা VPC থাকতেছে, নেটওয়ার্কগুলো থাকতেছে, EC2গুলো থাকতেছে, ডেটাবেসগুলো কানেক্টেড। যদি আমরা এটা একটু নিচে যাই, তখন এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এইভাবে কানেক্টেড। যে অ্যাপ্লিকেশন লেয়ার বা IAM যেটা করে, কোনো কি অথরাইজেশনগুলোকে চিন্তা করে, কি ম্যানেজমেন্টগুলো অথরাইজেশনগুলোকে চিন্তা করে, দেন HTTPS দিয়ে তুমি EC2 কানেক্ট করে, ডেটাবেস সাথে কানেক্ট করে তুমি কাস্টমারকে সার্ভ করতে পারলা এই কর্পোরেট নেটওয়ার্কের ক্ষেত্রে। আবার ইলাস্টিসিটির ক্ষেত্রে দেখো, এই যে অ্যাকচুয়াল ট্রাফিক হচ্ছে এরকম, এই সময় তোমার প্রভিশন ট্রাফিকগুলো থেকে এটা বেড়ে গেছে, তখন বা তুমি যদি ইলাস্টিসিটি করো, তখন দেখবো যে সব ট্রাফিকগুলা সেম আসে, অ্যাকচুয়াল ট্রাফিক তো খুব বেশি ইনক্রিজ হয় নাই। এবং সেক্ষেত্রে তোমার একটা সুবিধা যে সার্ভারের তা রোবাস্ট করা। সো কীভাবে এটার ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি, তুমি অটো স্কেল ইমপ্লিমেন্ট করলা, প্রিপেয়ার ফর টু বি ফ্লেক্সিবল, এবং ইনস্টেন্সগুলোকে লঞ্চ করা, এবং স্কেলেবল এন্ড ম্যানেজ সার্ভিস লাইক সাচ এস S3 বা DynamoDB ইউজ করা, এবং অটো স্কেলিংকে অন বোর্ড করে রাখা। টুস দি কাপল নিয়ে আমাদের বলার কিছু নাই। আচ্ছা, সার্ভিসগুলোকে একটু বলে রাখি। অ্যামাজনের ক্লাউড ওয়াচ হচ্ছে বেসিক্যালি হচ্ছে মনিটরিং সার্ভিস, যেখানে তুমি ক্লাউড সমস্ত ইনফরমেশনগুলো পাবা, সার্ভার, CPU, মেমোরি অ্যান্ড আদার্স। ইলাস্টিক সার্চ হচ্ছে তুমি ধরো তোমার হিউজ প্রোডাক্ট অ্যান্ড কন্টেন্ট আছে, তুমি সার্চ করে কীভাবে রাইট প্রোডাক্ট রাইট টাইমে কাস্টমার কাছে আনবা। ল্যাম্বডা হচ্ছে ওয়াইড ইউ ক্যান রাইট দ্য কোডস সার্ভারলেস আর্কিটেকচারের জন্য। ক্লাউড সার্চ ইঞ্জিন। RDS হচ্ছে ক্লাউডের ডেটাবেস সার্ভিসেস, যেখানে ডেটাবেসগুলো রাখতে পারো। SNS হচ্ছে সিম্পল নোটিফিকেশন সার্ভিস, যেখানে তুমি নোটিফিকেশনগুলো বাস দিতে পারো। ACS হচ্ছে AWS এর সিম্পল ইমেল সলিউশন, যে ইমেলগুলা পাঠাতে পারো হচ্ছে ACS সলিউশন দিয়ে। আর ক্লাউডট্রেল হচ্ছে লগগুলাকে ডিফাইন করা, হ্যাঁ, কীভাবে লগিংগুলোকে আসতেছে এবং লগগুলোকে
লেয়ার বাই লেয়ার কিভাবে চেক করা ডিজাস্টারের ক্ষেত্রে অথবা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আচ্ছা, there are different kind of storage. Amazon ইলাস্টিক ব্লক স্টোরেজ হচ্ছে পার্সিস্টেন্ট ব্লক স্টোরেজ, EC2 ইনস্ট্যান্সের মধ্যে কিছু স্টোরেজ থাকতেছে। RDS হচ্ছে ডেটাবেস স্টোরেজ, ক্লাউড ফ্রন্ট হচ্ছে কন্টেন্ট ডেলিভারি লাইক নেটফ্লিক্স, ইউটিউবস এন্ড এভরিথিং। S3 এর মধ্যে কি থাকে? অবজেক্ট, ব্লক, গুড অর লার্জ ইনস্ট্যান্স। DynamoDB হচ্ছে নন রেশনাল ডেটাবেস। ইলাস্টিক ক্যাশ হচ্ছে ম্যানেজ রেডিস অর মেম ক্যাশ। একটা আর্কিটেকচার, ইউজাররা ডিএনএস দিয়ে অ্যামাজনের ক্লাউড ফ্রন্ট আছে, সিডিএন সার্ভিস দিয়ে S3 থেকে কন্টেন্টগুলো নিয়ে দেখাচ্ছে এবং ওয়েব সার্ভিসগুলা ইউজ হচ্ছে এই ডেটাগুলো নিয়ে, সো দ্যাট এই ডেটাবেজের সাথে কানেক্ট থাকতেছে, অ্যাপ্লিকেশন লাভ করছে এবং ভিপিএস রাউট দিয়ে কাস্টমারটাকে দেখতেছে। আবার তুমি মিনি স্টোরেজ রাখতে পারো, এখানে ডায়নামোডিবি রাখতে পারো, রেশনাল ডেটাবেস রাখতে পারো। তখন এটাকে কিভাবে কাজ করে? ওয়েব সার্ভিস থেকে ইলাস্টিক ক্যাশ থেকে এটাকে ট্রাফিক হিসেবে ইউজ করতেছে, আর ওয়েব সার্ভিসে একটা ইনস্ট্যান্সকে ডায়নামোডিবিতে রাখতেছে। হ্যাঁ, আবার এখানে ওয়েব সার্ভিস থেকে ইলাস্টিক ক্যাশ ডাটাবেস থেকে নিয়ে ক্যাশ করে আবার পাস করে দিচ্ছে। বেস্ট প্র্যাকটিস এটা বলা আছে। গ্লেশিয়ার হচ্ছে ব্যাকআপ। So Glaciers is mainly for the archival. তুমি S3 এর মধ্যে আবার কিছু ক্লাস আছে, হ্যাঁ। সো কোনো কিছু তুমি ফ্রিকোয়েন্ট চাইলে সেটা হচ্ছে S3 স্ট্যান্ডার্ড। কোনো কিছু তুমি যদি ইন্টেলিজেন্ট টায়ারিং এর মধ্যে চাও, মিলি সেকেন্ডস অ্যাক্সেস, সেটা এটা, হ্যাঁ। আবার স্ট্যান্ডার্ড IA আছে যেটা হচ্ছে ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস চাচ্ছ, বাট মোস্টলি অন দি ডিউরেশন অ্যান্ড মিনিমাম অবজেক্ট সাইজ। আবার গ্লেশিয়ার হচ্ছে আর্কাইভাল, যেটা তুমি ধরো পরে অনেকদিন পরে চাচ্ছ, হ্যাঁ, অথবা তোমার এখন দরকার নাই, অনেক কয়েক ঘন্টার ডেটা বা কয়েক বছরের ডেটা, সেটা হচ্ছে গ্লেশিয়ার আর্কাইভ হচ্ছে এইভাবে। ইন্টেলিজেন্ট টাইরিং ফর তোমার হাই পারফরমেন্স বা AI টাইপের কাজের জন্য অথবা আদার লাইফ সাইকেল আমরা স্কিপ করতে পারি। কন্ট্রোল, আচ্ছা, এক্সেস কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। AWS বলো, Azure বলো, তুমি কিভাবে আইডেন্টিটি গুলোকে ম্যানেজ করবা। সো ইউজার অ্যাক্সেস গুলাকে পারমিশন গুলো কিভাবে দিবা, বাকেটের পলিসি, ওই যে S3 বাকেট, তুমি S3 বাকেটে তোমার সমস্ত ছবি টবি সবকিছু রাখছো, কোম্পানি ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচার বা ই কমার্স যদি বলো, সব প্রোডাক্ট গুলো থাকতেছে। এখন এটা যদি ওপেন থাকে অথবা সামওয়ান এলস ক্যান অ্যাক্সেস, তাহলে কিন্তু পলিসিগুলো ঠিক হলো না। সো S3 বাকেট পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং S3 অ্যাক্সেস কন্ট্রোল, কারা কারা অ্যাক্সেস করতে পারে, যে কেউ চাইলেই পারবে কি না, সেটাও একটা ব্যাপার। সো এটা একটা চিন্তা করাটা দরকার। এনি কোয়েশ্চেন সোফার? কারো কোনো কোয়েশ্চেন? আমি জাস্ট বেসিক আইডিয়াগুলো দিয়ে যাচ্ছি, যারা যেই জায়গাটাতে কাজ করতে চাও, AWS অথবা Azure অথবা ক্লাউড নিয়ে, সো দ্যাট অ্যাটলিস্ট ইউ গাইস ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে কোনটা কি কাজ করে, অ্যান্ড ইউ ক্যান অলসো ওয়ার্ক অন ইট। বিকজ এটা তো আমরা কোনো অ্যামাজন বা Azure ট্রেনিং করছি না, জাস্ট এ মোর অন আইডিয়া হাউ উই ফিট দ্যাট। আচ্ছা, আই এম নট গেটিং যে কিরকম কোশ্চেন আসতে পারে চ্যাপ্টার থেকে। আচ্ছা, এখান থেকে, হ্যাঁ, এখানে আসলে খুব বেশি আমি হয়তো কোশ্চেন করবো না, বিকজ আমরা তার অ্যামাজনের ট্রেনিং করাইতেছি না বা Azure ট্রেনিং করাইতেছি। Yes, sir. Yeah, right. So this is like I'm just giving an overview. যাতে তুমি একটা ট্রেনিং করলা, কেউ বললো আচ্ছা AWS এর S3 জানিস, সুপার একটা সিম্পল স্টোরেজ সার্ভিস, তুমি বললা যে ও আচ্ছা, তা তো জানি না, আমরা তো ক্লাউড পড়ছি, রেজাল্টটা ভালো হয়েছে। সো আই এম জাস্ট গিভিং আ ব্রিফ। সেখান থেকে আসলে করলে আমরা খুব বেশি কোয়েশ্চেন করবো না, বাট দেয়ার আর কাপল অফ থটস টু শেয়ার। মানে প্রেজেন্টেশনটা পাঠাই দিলে দেখবা, বা এই ভিডিও লিঙ্কগুলো যখন দিব শেয়ার করে দেখলা, তখন যেটা সুবিধা হবে, ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, এবং আমরা হয়তো সেখান থেকে কিছু কোশ্চেন করতে পারি। সো এনক্রিপশন পলিসি, কিভাবে এনক্রিপ্ট তুমি করতে চাও ডেটাগুলা ডিফারেন্ট লেভেলে, তুমি একটা ওয়ান টাইম চাইতে চাও, অথবা অটোমেটিক্যালি এনক্রিপ্ট চাও, অথবা যদি আদার সাপোর্টস তুমি রাখতে চাও, ইটস অল ইম্পর্টেন্ট। ক্লাউড ওয়াচ, মনিটরিং সার্ভিস, ক্লাউড ট্রেল, লগের জন্য। রিকোয়েস্ট টাইম অ্যান্ড ভ্যালু আমরা স্কিপ করতে পারি। নর্মালি ড্যাশবোর্ডগুলো যেমন Azure দেখাইছো, AWS এর ড্যাশবোর্ডগুলো মোস্টলি এরকম, ভেরি ইজি টু অ্যাক্সেস,
with AWS and Azure and others. So well architect framework হচ্ছে একটা framework যেখানে there are 5 pillars: the organizational excellence, object securities, performance and cost optimizations. And best practice to always have পুরো architectures গুলো কিভাবে থাকে and others. So আমরা একটা AWS solution architect আমাদেরকে একটা webinar নিয়েছিল, so I will share the links. Any questions so far? আরো যদি কোনো question থাকে? Any questions? না স্যার, সো ফার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, but I would definitely recommend আমরা যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস দেখাইতে চাইতেছিলাম। hang on a minute. আমার মনে হয় পারা যাবে। রাইট, এটা আমরা একটা ভিডিও দেখি। আমরা তো ইসিটি বলছিলাম, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। তো এই বছর ইসিটির 15 ইয়ার্স আছে। করা নেই, স্ক্রিন শেয়ার হয়নি না? স্ক্রিন শেয়ার দেখা যায়? Yes, sir. জি স্যার। সাউন্ড পাচ্ছ? স্যার প্লে করলে বোঝা যাবে। পাচ্ছ? Yes. The world looked a lot different. হ্যাঁ? Sounds clear? Okay, perfect. Yes, So let's watch it. The world looked a lot different 15 years ago. Cell phones weren't yet smart. DVDs came in the mail, and building a digital business meant buying and maintaining expensive physical servers. Amazon looked a lot different too. We were an e-commerce company in need of a new type of infrastructure to support rapid growth. We set out to create a common set of secure services, APIs, and developer tools that would go on to become AWS, the world's most comprehensive and broadly adopted cloud platform with Amazon EC2 at its core. It started in 2006 with a single instance. People could tap into virtually unlimited computing potential. Businesses of all sizes could move from idea to market faster without needing to build their own data center. Flash forward to today, AWS now offers over 400 instance types tailored for virtually any workload. To get here, we knew we had to radically innovate to deliver significant performance improvements and cost savings to our customers. We started by reimagining virtualization with the Nitro system, offloading capabilities to dedicated hardware and software, which allowed for faster innovation, better price performance, and enhanced security. Today, AWS supports more security standards and compliance certifications than any other cloud provider. The Nitro system accelerated our partnerships to deliver custom chips and new instance types with ever-broadening compute, storage, memory, and networking options. We also introduced our own custom processors with Graviton and machine learning chips with Inferentia, further optimizing cost and performance. As AWS grew, our scale allowed us to save money and then pass those savings on to our customers. We were able to introduce our first price cut in 2014, and purchasing options like EC2 Spot and AWS savings plans continue to help customers reduce and optimize costs. We're innovating with new services to extend our compute on premises, helping customers run and manage their applications wherever they are. In the last 15 years, we haven't slowed down. We've helped millions of customers, from the newest startups to the largest enterprises, lower costs and innovate faster. And together, we're just getting started. Right. So AWS এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে লাইক every time they are সবাই মানুষ পয়সা বাড়ায়, so they are decreasing the prices. হ্যাঁ, so এই পর্যন্ত বোধহয় কত 15 বার না 20 বার বা আরো বেশি তার প্রাইস ডিক্রিজ করছে। এবং যখন তুমি সেই ধরো লেটস সে
নভেম্বর একটা প্রাইস ডিক্রিজ করলো EC2 এর উপরে, সো তুমি ডিসেম্বরে সার্ভিসটা নিলা, তখন তুমি কিন্তু ডিক্রিজ প্রাইসে পাবা। হ্যাঁ, সো দে আর জাস্ট লাইক ডিক্রিজিং, এটা হচ্ছে ওয়ান অফ দি কোর স্ট্রেংথ অফ দ্যাট। So they're decreasing prices and others. So that's all. Any questions? তাহলে আমরা হয়তো রোল কলে চলে যাব। Sir, attendance টা Attendance নিচ্ছি, just hang on a minute. আচ্ছা, আমাদের সাথে পরীক্ষা দিচ্ছিল কে জানি ছিল? মুস্তাফা, অল গুড? Yes, sir. কোনো কোয়েশ্চেন আছে বুঝা টুজার? স্যার, আচ্ছা, ফায়াজ বলো। স্যার আপনি যেটা বললেন যে সাপোজ নভেম্বরে আমার প্রাইসটা রিডিউস হয়েছে অ্যান্ড ডিসেম্বরে কেউ সাবস্ক্রিপশন নিল, তো তখন সে ওই লোয়ার প্রাইসটাই পাচ্ছে, বাট যে নভেম্বরের আগে থেকেই এই সার্ভিসটা নিয়ে আসছে ওর জন্য কি ব্যাপারটা সেম হয়ে যাবে? যে মোস্ট প্রবাবলি সেম বিকজ আমি যতটুকু জানি, কারেক্ট মি ইফ আই এম রং, সেটা হচ্ছে ওর যখন ধর ডিসেম্বরে বিল হবে এবং ও যদি সেম ধর ওরা করবে কি EC2-র মধ্যে লেটস সে T2 ম্যাক্রোতে ওরা 1% বা 2% ডিসকাউন্ট অফার করছে ধর লেটস সে, সো তুমি যদি T2 ম্যাক্রো চালাও ডিসেম্বর মাসে ইউ উইল গেট দ্য রিডিউস প্রাইসেস। ইয়েস, মোস্ট প্রবাবলি। আমি যদি চেক করে জানাবো, বাট দ্যাটস দ্য কেস। নাহলে শুধু সবাই তাহলে বসে থাকবে ডিসেম্বরে যায়, তখন কিন্তু আর হবে না। সো যখন ওরা এবং প্রাইসিংটা যখনই কানেক্ট করে তখন ইট ফোকাসেস উইথ এভরিওয়ান। সো দ্যাটস ওয়ান অফ দ্য বিউটি দে হ্যাভ। এবং সার্ভারের ক্ষেত্রে যেহেতু আমাদের সময় একটু আছে, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। তো ফায়াজ, তোমার ইয়েটা বুঝছো তো? জি স্যার। আচ্ছা, আমি তোমাদের রোল কল ডাকার আগে জাস্ট একটা ডেটা সেন্টার, একটা সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করছি। সো আমরা সবাই তো জানতেছি যে এই সার্ভারগুলো কই থাকে, হ্যাঁ, বা ডেটা সেন্টারগুলো কিভাবে কি হয়। সো ওয়ান অফ দ্য ম্যাসিভ ডেটা সেন্টার হচ্ছে আয়ারল্যান্ডের একটা ডেটা সেন্টার। সো আমি জাস্ট স্ক্রিনটা একটু শেয়ার করতেছি সো দ্যাট ইউ গাইস ক্যান সি। Started my first job as a project manager. When I was Amazon Web Services is an unrivaled colossus of the internet age, providing the computational horsepower underpinning countless organizations, from Netflix to BMW, Disney to GE, Tinder to the CIA. It earns tens of billions of dollars a year, and if you've used the internet at all lately, you've probably used Amazon Web Services without even knowing it. Join us today as we enter the belly of the beast and take a sneak peek inside an AWS data center. In stark contrast to its cardboard boxes, vans, trucks, jet planes, and warehouses, Amazon prefers not to brand its vast portfolio of gargantuan data centers. But these monumental server farms are the very guts of the firm's wildly successful AWS, that's Amazon Web Services division. AWS began life at a 2003 meeting in the lake house of CEO Jeff Bezos. The firm had just emerged strong from the dot-com bust, but Bezos' fast-growing retailer was having difficulty setting up and rolling out its own internal server capacity. A scheme promising fast, scalable server infrastructure was duly hashed out and was swiftly identified, by the more enterprising young guns in the room at least, as a potential spin-off service Amazon could sell on to other companies. Fast forward to today, and AWS rakes in a whopping 60% of all Amazon profits. That's about $50 billion a year. How? By taking on other companies' tech problems in the cloud. If you're a startup in 2021, you no longer need to invest precious capital in vast banks of noisy, expensive servers and battalions of nerds to maintain them. You just rent time on Amazon's gear instead. That's the cloud. When you're busy, yay, you hire more gear. If you're quiet, whatever, you hire less gear. The actual gear in question is jealously hidden from prying eyes by Amazon. Even clients aren't allowed to poke around in the data centers they pay for, and their addresses aren't made public. But here's what we know. Take a typical site in Loudoun County, Northern Virginia. AWS is said to run at least 50 individual data centers in this region alone,
covering several million square feet. Believe it or not, Amazon is planning on adding still more capacity in Northern Virginia. For instance, a 100-acre site near Dulles Airport, the firm reportedly just shelled out a cool $73 million for. On entry to one such data center, let's say this giant nondescript box next door to a pet resort in Sterling, the first thing we notice is that security is the overriding concern for AWS. There's high fences, guards, and several layers of intrusion detection systems, most obviously cameras. When access is permitted to very limited people for very limited periods, two-factor authorization is required on at least 2 occasions during the visit. If a visit is sanctioned, this is extremely rare, visitors are accompanied at all times by at least one authorized member of AWS staff. Once this so-called perimeter layer is passed, the next stage of the data center is known as the infrastructure layer. This is where crucial systems like backup power, fire suppression, and most importantly, HVAC or air conditioning are situated. To maintain market dominance, AWS data centers cannot be allowed to fail ever for any reason. As such, water, power, telecommunications, and internet links are all designed with full redundancy. And keeping all those servers, as many as 80,000 in a single data center, running requires constant monitoring of ambient temperature and humidity to prevent overheating. If the worst should happen and a fire breaks out, a suite of systems involving water and gaseous sprinkler systems are rigorously maintained and good to go in crisis. Past the infrastructure layer, and we're finally where the real magic happens, the so-called data layer. Security is even tighter here, with a secretive array of intrusion detection systems and even stricter review process for anybody going in or out. Even if something minor happens, for instance an internal door is held open slightly longer than usual, alarms are triggered. All access points are fortified with multi-factor electronic control devices. If a data breach, physical or virtual, is even so much as suspected, the relevant server is automatically disabled and shut down. These security systems are audited throughout the year according to a robust 2,600-point checklist supervised by external bodies. These external auditors can request access to anything in the data center, from humdrum logs to security footage or even the very cameras themselves. AWS staff are sometimes plucked at random from their shifts and interviewed about topics like the disposal of media, itself a process that's held to exacting and robust compliance metrics. Let's look at the hardware itself. In the midst of all this hypersecurity, it's maybe easy to forget that AWS data centers are fundamentally just enormous banks of servers. A typical AWS data center will hold anywhere from 50,000 to 80,000 servers, running on a combined 25 to 30 megawatts of power. It's said that AWS could quite easily double this size and make even bigger data centers. However, like everything Amazon related, it's all a question of finely calibrated scale. Distinguished engineer and AWS VP James Hamilton told attendees at the company's reInvent conference in 2016 that beyond a certain point, increasing the number of servers and racks per center no longer lowers the incremental cost. At some point, the value goes down and the costs go up. And in our view, this is around the right number, Hamilton says of the data center size AWS usually goes with. Thrillingly, Hamilton employs the term blast radius to underscore the impact a failure might lead to in a much larger data center, hence the relatively modest dimensions. Still, 80,000 servers is plenty, designed to take in, according to Hamilton, some 102 terabytes of data each and every second. Significantly, the engineer also hinted that the bandwidth within the center is wildly higher even than that. Ever evangelists for vertical integration, Amazon have made great strides in streamlining and perfecting the servers themselves over the years. Unlike other co-location server infrastructure providers, AWS has a much clearer understanding of who will be using its hardware and for what. Removing this requirement to be versatile and generalist has enabled the firm to devise ever more efficient server architectures. When mundane software operations are translated on the hardware or even the very silicon of the chips, this can shave nanoseconds off the processing time. And at Amazon scale, that makes a big difference. Initially, AWS bought servers off the peg, as it were, from traditional suppliers. But steadily over time, the firm began developing its own single-depth servers, exquisitely optimized for airflow in AWS buildings running AWS software. AWS has even developed its own so-called Graviton chipsets since acquiring Israeli firm Annapurna. These Graviton chips, currently in their second generation with a third on the way, use the power-efficient ARM architecture. This represents a break from long-term Amazon partner Intel and its x86 architecture, and is said to give AWS clients 40% better price performance, essentially putting supercomputer-level power in the hands of regular commercial users. In terms of storage, a single standard-sized rack in an AWS center can hold 11 petabytes,
That's 1,000,000 gigabytes of data on 1,100 disks, multiplied, of course, by many thousands of times across many hundreds of data centers all around the world. AWS routers, here comes the science kids, can run custom ASICs or application-specific integrated circuits that support 28 ports with 25 gigabit Ethernet connectivity. This diverges, fun fact fans, from the industry standard 10 gigabit Ethernet and 40 gigabit Ethernet networking speeds, but apparently, according to James Hamilton, offers economies of scale when paired together at 50 gigabit Ethernet. Networking between data centers, essential to provide security and backup for crucial client info, happens over Amazon's own private 100 gigabit Ethernet network, which connects the 25 international regions and 80 so-called availability zones across the vast AWS worldwide network. AWS even lays down its own private undersea cables. But back to our data center. Cooling is an overriding priority. And to minimize environmental impact, AWS, in particular in Loudoun County, Virginia, set out to use as much reclaimed water as possible. This stops the company hogging all the precious local drinking water, which would obviously be a PR nightmare. Loudoun Water, the local utility, are happy to provide this reclaimed water at a competitive rate. AWS pays serious taxes here. But it's worth noting that elsewhere, AWS has installed its own on-site water treatment systems. These prevent pipes clogging up with mineral sediment, which in turn causes costly hassle and delay. And if you think that's crazy, the company has even started developing its own power substations. All those servers use a fair bit of juice, so instead of waiting for slow-moving traditional power companies to develop infrastructure to keep all those all-important racks humming at all costs, AWS simply builds electric substations itself. Day-to-day operations within the data center are described by some ex-technicians as being akin to an ER department for computers. With that much hardware, inevitably things seize up, stop pinging, or require a reboot. Fault finding and upgrading equipment is left to a small army of techs who follow rigorously drilled playbooks that cover almost any conceivable eventuality. Metrics are set by supervisors, encouraging teams to complete tasks quickly and efficiently. Some have complained that the working environment is cold, and it's certainly very loud. In the future, we can expect to see more and even louder AWS data centers come online. From early 2020, a new AWS center opened in the Northern Virginia area alone every 3 months, totaling around 1 million square feet in footprint. And that's just one area. All in all, it's quite the numbers game. What do you think? Do these vast data centers get the credit they deserve for underpinning so much of modern life? Let us know in the comments. Okay. All right. Just wait for the, just roll call to that. Just hang on a minute.
হ্যাঁ, জাস্ট আমি রোল কোডটা ডাকছি একটু করে। হ্যাঁ, আমি মিসবা আহমেদ সৈকত আছো? মিসবা হাসান আহমেদ, হাসান আহমেদ, ফাহিম আব্দুল্লাহ সাজিদ, স্যার। মোহাম্মদ সামিউল হাসান, সামিউল, আতাহার নূর, আতাহার নূর, আব্দুল্লাহ আল নোমান, Present, sir. গিলবার্ট আকাশ মধু, গিলবার্ট, শাহনেওয়াজ মোহাম্মদ রাজিদ, সাদিয়া বিনতে কালাম, Present, sir. রাজিয়া তাজরিন, রাজিয়া, ফেরদৌস শাহরিয়ার, ফেরদৌস শাহরিয়ার, আব্দুল্লাহ আমিন সাদাত, Present, sir. তাফিমুল আলম, খন্দকার শাহির সাদাত, 1730623, সাফিরা জুনাইরা প্রীতি, Present, sir. ঈশা জাহান মিম, Present, sir. মাহবুল হক ভূঁইয়া, প্রেজেন্ট স্যার। নুরজাহান সাইদ, Present, sir. আরিফুল হক, আরিফুল হক, মিম ইসলাম, Present, sir.